সবাইকে নমস্কার। আমার নাম রাজীব কুমার ঘোষ। আমি অশোকনগর অহর্নিশ পত্রিকার একজন বন্ধু। আমি অশোকনগর মানব জীবনের একজন বন্ধু। মতি নন্দীকে নিয়ে অহর্নিশ যে উদ্যোগ নিয়েছে তাকে প্রথমেই আমি সাধুবাদ জানাই। অহর্নিশের এই উদ্যোগে আজকে আমার ভূমিকা মতি নন্দীর একটি উপন্যাস, একটি কাহিনী কোনি, তাকে নিয়ে কিছু গল্প করা, কিছু আলোচনা করা। আমার আজকে বক্তব্যের প্রধান লক্ষ্য কিশোর প্রায়, কিশোর বা তরুণরা যারা অহর্নিশের সঙ্গে এবং মানব জমিনের সঙ্গে জড়িয়ে আছে, এবং শুধু তারা নয়, সমস্ত কিশোর কিশোরীরাই যারা অহর্নিশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই বক্তব্যটি দেখছে। আমি আমার এই বক্তব্যে কোনি এই কাহিনীটিকে নিয়ে আমার কিছু ভাবনা চিন্তা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রথমেই আমি যেটা বলতে চাইছি যে আমরা একটা নতুনভাবে এই উপন্যাসটিকে নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রথমেই ধরে নেব যে কোনি উপন্যাসটি যিনি লিখেছেন অর্থাৎ মতি নন্দী, তার সম্পর্কে আমরা কিছু জানি না, আমরা কিছুই জানি না। তিনি কে, তিনি কোনো প্রখ্যাত লেখক কিংবা অখ্যাত লেখক, তিনি কি পুরস্কার পেয়েছেন, তার সম্পর্কে আমরা ধরে নেব কোনো কিছু জানি না। অর্থাৎ আমি বলতে চাইছি আজকের আলোচনায় আমাদের কাছে আছে শুধু এই উপন্যাসটি। এখানে লেখকের কোনো পরিচিতি আমরা ধরে নেব যে আমরা জানি না। আমরা এই লেখাটির মাধ্যমে লেখক সম্পর্কে জানতে চেষ্টা করব। অর্থাৎ পদ্ধতিটা এরকম হবে যে এই টেক্সট পড়ে আমরা বোঝার চেষ্টা করব এই লেখাটি কেমন, যিনি লিখেছেন সেই লেখক কী রকমের লেখক, তিনি কি মোটামুটি লেখক, তিনি কি ভালো লেখক, তিনি কি খুব ভালো লেখক, না তিনি মহান লেখকদের মধ্যে একজন। এটাকে আমরা বলতে পারি একটা টেক্সটকে ধরে ধরে অ্যানালাইজ করা। ব্যাপারটা একটু তোমাদের কাছে হয়তো নতুন। আমরা শুধু একটা তথ্য নেব যেটা আমাদের না জানলে চলবে না, সেটা হচ্ছে এই বইটি বা এই উপন্যাসটি কবে লেখা হয়েছিল। সেটা আমরা পাই, বইটি প্রথম প্রকাশিত হয় আনন্দ পাবলিশার থেকে 1975 সালে। তো আমরা ধরে নেব 70 দশকের মাঝামাঝি সময় উপন্যাসটি লেখা হয়েছিল। এইটুকু তথ্য আমরা লেখকের জীবন থেকে নেব, বাকি কোনো তথ্যই আমরা গ্রহণ করব না। এখন তোমাদের মনে প্রশ্ন উঠবে, এটা কেন? সাধারণত আমরা যখন সাহিত্য নিয়ে আলোচনা করি, সাহিত্যের একটা পদ্ধতি আছে একটি টেক্সটকে বিশ্লেষণ করা, একটু বিশ্লেষণের চোখে দেখা, তার ভুল ভ্রান্তি বার করা বা তার মধ্যে কি গুণ আছে সেটা বার করা। আজকে আমার বক্তব্যে আমি চাইছি তোমরা যারা নবীন তারা এইভাবে কোনো টেক্সটকে একটু দেখো, তোমাদের মতো করে দেখো, আমার মতো করে নয়। আমার যা মনে হয়েছে সেটা আমি তোমাদের আজকে বলবো, কিন্তু এমন নয় যে সেটাই তোমরা মেনে নেবে বা সেটাকেই তোমরা ধ্রুবগান করবে, তা কিন্তু নয়। তোমরা আবার তোমাদের মতো করে ভাববে। মূল ব্যাপারটা হচ্ছে একটু ভাবিয়ে দেওয়া, ভাবনার পদ্ধতিটা দেখিয়ে দেওয়া। এবার প্রত্যেকের মতো করে ভাববে। এটা আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা টেক্সটকে কী করে বিশ্লেষণ করতে হয়। আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে এই কাহিনীটি থেকে আমরা কি পাবো। কাহিনী থেকে আবার কিছু পাওয়া যায় নাকি? আমরা তো কাহিনী পড়ি সিলেবাসের জন্য, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় কাহিনী থেকে আমরা নিশ্চয়ই কিছু না কিছু পাবো, হয়তো আমরা নিজেদের এখানে আবিষ্কার করতে পারি। আর একটা উদ্দেশ্য আছে আমার আজকে এই বক্তব্যে, যে আমরা একটু উপন্যাস লেখাটাও শিখে নিতে পারি। যদি আজকে টেক্সট অ্যানালিসিস করার সময় দেখা যায় যে এই উপন্যাসটি যদি খুব ছোট উপন্যাস, সেই উপন্যাসটি একটি ভালো উপন্যাস, লেখক খুব ভালো লেখক, তাহলে কোনো ভালো জিনিস কিন্তু আমাদের প্রাণিত করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পাঠ্যসূচিতে কবিতা এই জন্যই দেওয়া হয় যাতে আমরা কবিতাটা লিখতে শিখি। আমাদের পাঠ্যসূচিতে গল্প এই জন্যই দেওয়া হয় যাতে আমরাও গল্পটা লিখতে শিখি। আমাদের পাঠ্যসূচিতে উপন্যাস এই জন্যই দেওয়া হয় যাতে আমরাও একটা উপন্যাস লিখতে পারি। তো আজকে আমার উদ্দেশ্য, তোমরা যারা শ্রোতা তোমরা সবাই যদি এর মধ্যেই উপন্যাস না লিখে ফেলো
তাহলে অবশ্যই জীবনের প্রথম উপন্যাসটা তোমরা লিখতে শুরু করে দেবে এই অনুষ্ঠানের পর, সেটা আমি আশা করছি। যদি সেটা লিখে ফেলো তাহলে সেটা আজকে অনুষ্ঠানে আলোচনার একটা খুব বড় প্রাপ্তি হবে। এবার আমরা আমাদের আলোচনাতে আসি। তাহলে আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা লেখকের কোনো পরিচয় নিয়ে এখানে মাথা ঘামাবো না, আমরা শুধু টেক্সট নিয়ে মাথা ঘামাবো। তাহলে আমি কি করে বুঝবো একটা লেখা ভালো কি খারাপ কি মোটামুটি? তার কতগুলো লক্ষণ আছে। যেমন ধরো, যে কোনো ভালো লেখার একটা লক্ষণ হয় সেটা মাল্টি ডাইমেনশনাল হয়। ব্যাপারটা কি জিনিস মাল্টি ডাইমেনশনাল? আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমি একটা কবিতা বিচার করছি যে কবিতাটা কেমন, কবি কেমন। তার প্রথম লাইনটা হচ্ছে আছে দুঃখ আছে মৃত্যু। আমি পড়ছি আছে দুঃখ আছে মৃত্যু, এটা কিন্তু কোনো ডাইমেনশন পেলাম না, এটা একটা স্টেটমেন্ট। হ্যাঁ, দুঃখ আছে মৃত্যু আছে, বিরহ দহনও লাগে, এটা একটা স্টেটমেন্ট। দুঃখ আছে মৃত্যু আছে, বিরহ দহনও লাগে। বিরহ অনেক রকম হতে পারে, প্রিয়জন থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারে, অনেক ধরনের বিরহ হয়। তো বিরহ আমাদের জীবনের অঙ্গ আছে, এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো ডাইমেনশন পাইনি। তবুও শান্তি তবু আনন্দ, তৃতীয় লাইনটি যেই পেলাম একটা ডাইমেনশন পেলাম, সেটা কিন্তু একটা সিঙ্গেল ডাইমেনশন। সিঙ্গেল ডাইমেনশন মানে কীরকম আমরা বুঝলাম। আচ্ছা, লেখক বলছেন দুঃখ আছে মৃত্যু আছে, তারপরে তিনি বলছেন তবুও শান্তি তবু আনন্দ। তার মানে তিনি একটা পজিটিভিটি হয়তো দেখাতে চাইছেন যে দুঃখ মৃত্যু থাকলেও আনন্দ শান্তি এগুলো চিরন্তন, এরকম একটা দেখাতে চাইছেন। এটা একটা আমরা সিঙ্গেল ডাইরেকশন পেলাম, একদিকে একটা সরল রেখা। তার পরের লাইনটি হচ্ছে তবু অনন্ত জাগে। এই লাইনটার কাছে এসে আমরা যে কলম দিয়ে নম্বর দিচ্ছিলাম কবিতাটিকে, সেই কলমটি আমাদের নামিয়ে রাখতে হবে। যেই এইটা উচ্চারণ হলো তবু অনন্ত জাগে, এই যে সিঙ্গেল যে আমাদের ডাইরেকশন পাচ্ছিলাম সেটা নিমেষের মধ্যে মাল্টি ডাইরেকশনাল হয়ে গেল। মানে একটা বিন্দু থেকে সব দিকে যেন ছড়িয়ে গেল। এর প্রভাবটা বিভিন্ন জনের উপর বিভিন্ন রকম। যেমন আমার নিমেষের মধ্যে মনে হলো তবু অনন্ত জাগে মানে একটা বিশাল মহাবিশ্ব, তাতে কত সামান্য তুচ্ছ একটি পৃথিবী, তাতে আমরা কত তুচ্ছাতি তুচ্ছ, তবু আমাদের শান্তি আনন্দ দুঃখ সেটা অনন্তের বিপরীতে আছে। অর্থাৎ নিমেষের মধ্যে আমার মনটা সম্প্রসারিত হলো। এবং এই অনুভবটা এমন নয় যে তোমাদের সঙ্গে হবে, তোমার একটু অন্যরকম অনুভব হতে পারে। এটাকেই আমরা বলতে চাইছি মাল্টি ডাইমেনশনাল। যে কোনো মহৎ সৃষ্টি, সেটা লেখা হোক, গান হোক, আঁকা হোক, তা সবসময় মাল্টি ডাইমেনশনাল হয়। তা থেকে তুমি অনেক রকম পাবে। একটা মহৎ সৃষ্টি, তুমি যদি 10 জনকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করো আচ্ছা আপনার কীরকম লাগছে, কী মনে হচ্ছে, 10 জন 10 রকম বলবে। 10 জন যদি একই রকম বলে দেয় তাহলে কিন্তু সেটা সিঙ্গেল ডাইরেকশনাল হয়ে যাবে। এখানে আমাদের এই উপন্যাসটি কোনি বর্তমানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে বাংলা বোর্ডে, পশ্চিমবঙ্গ বোর্ডে। এবং সেখানে ভূমিকাতে মতিনন্দীর স্ত্রী তিনি লিখেছেন যে কোনি হচ্ছে একটি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মেয়ের জীবন যুদ্ধে জয়লাভের কাহিনী। এখন সমস্যা হচ্ছে আমরা যখন এরকম কোনো কথা বলবো, আমরা কিন্তু একটা লেখাকে মাল্টি ডাইরেকশন নয় ইউনি ডাইরেকশনাল করে নেব। অর্থাৎ আমি যদি এটা প্রথমে বলি, স্টেটমেন্টটাকে যদি মেনে নিই, তাহলে ধরতে হবে এই উপন্যাসটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল। একটি মধ্যবিত্ত মেয়ে বা নিম্নবিত্ত মেয়ে, সে জীবন যুদ্ধে বা কোনোভাবে সে জিতছে, তার বিজয় লাভ করছে। সেক্ষেত্রে কিন্তু এটা কোনো মহৎ সৃষ্টি হিসেবে থাকে না। যদি সত্যি করেই এটা ইউনি ডাইরেকশনাল হয়, এইটাই যদি উপন্যাসের উদ্দেশ্য হয় ইউনি ডাইরেকশনাল, তাহলে কিন্তু এটাকে আমরা মহৎ সৃষ্টি বলতে পারবো না। তাহলে সত্যিই কি কোনি তাই? আসো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আমি কেন মাল্টি ডাইরেকশনের কথাটা বললাম, কারণ এই লক্ষণগুলো আমরা বিচার করব। এবারে আর একটা লক্ষণ আছে কোনো লেখা ভালো কি মন্দ, সেটা হচ্ছে বড় মাপের সাহিত্যিকরা তারা খুব যত্ন করে লেখেন এবং সে লেখার পেছনে প্রচুর পরিশ্রম থাকে। সে পরিশ্রমটা কিন্তু তারা দেখান না যে দেখো ভাই আমি কত পরিশ্রম করেছি। এখন এই যত্নটা আমরা কি করে ধরব, তারও বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমরা প্রথমে যেটা আসি সেটা হচ্ছে উপন্যাসটার নামটা নিয়ে। উপন্যাসের নাম হচ্ছে কোনি। নাম নিয়ে কি সমস্যা? নামকরণের তাৎপর্য তো আমরা শিখেছি ক্লাসে, কেন নামকরণ
তো একটি অন্যতম প্রধান চরিত্র মেয়েটিকে নিয়ে এই কাহিনী, মেয়েটির নামে নামকরণ হয়েছে। কিন্তু আমরা যদি একটু ভাবনা চিন্তা করি, একটু মুক্ত ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তা আমাদের নোট বই ঢেকে ফেলবে না, কোনো গবেষক ঢেকে ফেলবেন না, কনির আসল নাম হচ্ছে কনক চাপা। যে মেয়ের নাম কনক চাপা, সেই মেয়ের ডাকনাম কি হতে পারে? সে মেয়ের ডাকনাম হতে পারে কনক, সে মেয়ের ডাকনাম হতে পারে চাপা, অথচ এক্ষেত্রে নামটা হচ্ছে কনি। হ্যাঁ, কনি কি হতে পারে না? হয়তো হতে পারে, আমি কখনো শুনিনি কনি নামটা, আমি কখনো শুনিনি সেভাবে যে কনি ডাকনাম। এই বই থেকে প্রভাবিত হয়ে কেউ যদি নাম রেখে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়া আমি শুনিনি। তো এটা নিয়ে একটু ভাবনা চিন্তা আছে, হঠাৎ করে লেখক কনি নামটা কেন রাখলেন? তিনি কনক রাখতে পারতেন, চাপা রাখতে পারতেন, বা কনক চাপা এরকম রাখতে পারতেন, তিনি ছোট্ট নাম রেখেছেন কনি। এখানে আমি তোমাদের আবার বলছি যে আমি আমার ভাবনা চিন্তাগুলো বলছি, কোনো ভাবনা চিন্তা ঠিক বা বেঠিক সেটা কিন্তু হয় না। আমি শুধু ভাবনা চিন্তাটাকে এই জন্য উপস্থাপনা করছি যদি এটা তোমাদের ভাবায়। তোমাদের একটা মজার তথ্য দিই, বা যারা শুনছেন, আমি মূলত যুবকদেরই উদ্দেশ্য করে বলছি, যারা বড় আছেন তারা অপরাধ নেবেন না। একটা খুব আগ্রহজনক তথ্য দিই। 1914 সালে, 1914 কনি লেখা হয়েছে, বইটা প্রকাশ হয়েছে 1975, আমি 1914 সালের কথা বলছি। 1914 সালে ইটালিতে দ্য ইটালিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটি গঠিত হয়। ইটালিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটি, এই কমিটির কাজটা কী ছিল? এই কমিটির কাজটা ছিল যে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ স্পোর্টস অ্যাক্টিভিটি ইন ইটালি। ইটালিতে স্পোর্টসের যত অ্যাক্টিভিটি আছে সেগুলোকে ম্যানেজ করা, যাতে খেলোয়াড়রা সুযোগ সুবিধা পাচ্ছে কি না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাদের উপরে আসতে সাহায্য করা, এবং দেশের সার্বিক অগ্রগতি খেলার দিক থেকে। মজার কথাটা হচ্ছে, ইতালিয়ান ভাষায় দ্য ইটালিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটি, এটা ইতালিয়ান ভাষায় বলা হয় কমিটাতো অলিম্পিকো নাসিওনালি ইতালিয়ানো, সংক্ষেপে একে বলা হয় কোনি, CONI। অর্থাৎ কোনো লেখক অনেক কিছু কিন্তু সূক্ষ্মাকারে বলে যান, সেটা তিনি কখনো বলেন না, হয়তো ঘোষণা করেন না। তাহলে কি আমি দাবি করছি যে লেখক তিনি এইটা ভেবেই নাম দিয়েছেন? আমি সে দাবি করছি না, আমি খালি একটা ভাবনাকে উস্কে দিলাম। এটা 1919 সালের ঘটনা বলছি আমি, বইটা প্রকাশ হয়েছে 1975। এটা কিন্তু সম্ভব যে প্রচ্ছন্নভাবে কোনি যে নামটা, তার মধ্যে কিন্তু একটা অলিম্পিকের ব্যাপার রেখে দেওয়া হলো। এই উপন্যাসটিতেও কিন্তু খিদ্দা বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই মেয়ে যাবে, এই মেয়ে ন্যাশনালে খেলবে, অলিম্পিকে খেলবে। কারণ যারা খেলাধুলো করে তাদের কাছে সারা বিশ্বের প্রথমে হচ্ছে স্থানীয় স্তর, তারপর জেলা স্তর, তারপরে রাজ্য, তারপরে জাতীয় স্তর, কিন্তু সবার উপরে হচ্ছে আন্তর্জাতিক স্তর, এবং তার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে অলিম্পিক। সুতরাং এই নামটার মধ্যেও একটা কিন্তু নিহিত কোনো একটি ব্যঞ্জনা আছে। তো আমরা এবার একটু এগোই যে টেক্সট থেকে আমরা কি কি পেতে পারি। এবারে আমরা যদি টেক্সটে আসি, কতগুলো অধ্যায়ে ভাগ আছে। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি গল্পের অন্যতম প্রধান চরিত্র খিদ্দা। গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে খিদ্দা। খিদ্দার পুরো কথা হচ্ছে ক্ষিতিশ সিংহ। একটু ভাবনা চিন্তা করি আমরা নামটা নিয়ে। ক্ষিতি অর্থাৎ বিশেষ্য পদ আমরা জানি, যার অর্থ পৃথিবী বা ভূমি। ক্ষিতিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো যে পৃথিবীপতি, সে রাজা। অর্থাৎ খিদ্দা এই যে নামটা, যার সাথে ক্ষিতিশ পৃথিবীর রাজা, এবং খিদ্দা শুনলে আমাদের খিদেটাও মনে পড়ে যেতে পারে, কিন্তু অর্থাৎ ক্ষিতিশকে কিন্তু একজন রাজা হিসেবে এখানে প্রজেক্ট করা হচ্ছে। রাজা হিসেবে আমরা দেখব সেও কিন্তু এক ধরনের রাজা, তার মেজাজও কিন্তু রাজার মেজাজ। হ্যাঁ, সে কিন্তু পৃথিবী জয় করতে চায়। কীভাবে জয় করতে চায় সেটা আমরা আসব। আমরা যদি কনির নামটাকে অন্যভাবেও বিশ্লেষণ করি, কনক চাপা পাল। তো কনক চাপা একটা গাছ তো আমরা সবাই জানি, কিন্তু কী ধরনের উদ্ভিদ? কনক চাপা কিন্তু আলংকারিক উদ্ভিদ, অর্থাৎ যে গাছগুলোকে দিয়ে আমরা কোনো কিছু সাজাই। এবং তোমাদের একটা কথা বলি
যে আমরা যদি কনজারভেশনের দিক থেকে দেখি, এই কনকচাপা গাছটা কিন্তু খুব সহজে কেটে ফেলা যায়, খুব বড়সড় কোনো গাছ নয়। এবং কনকচাপা গাছ কিন্তু প্রায় এখন এন্ডেঞ্জার্ডে আছে, মানে বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে ঢুকে যাচ্ছে কনকচাপা কিন্তু গাছ এখন। তো এটাকেও যদি আমরা প্রতীক হিসেবে নিই যে কোনি, তার ভালো নাম কনকচাপা, সে একটা আলংকারিক, হ্যাঁ, সে যে মানে গরিবের সংসারে সেইটুকুই যেন তার অলংকার, এভাবেও আমরা নামটাকে দেখতে পারি। আবার তো ক্ষিতিশ সিংহ, তাহলে পৃথিবীপতি আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, টাইটেলে আসি। তার টাইটেল হচ্ছে সিংহ, সিনহা বলি অনেক সময় আমরা। তো সিংহও কিন্তু লক্ষ্য করে দেখব সে কিন্তু পশুদের রাজা, অর্থাৎ ক্ষিতি সত্ত্বেও পৃথিবীর রাজা। আবার তার টাইটেল সিংহ, সেও কিন্তু পশুদের রাজা। তাহলে কি লেখক কি এত সব ভাবনা চিন্তা করে নাম লিখেছেন? আচ্ছা, দেখা যাক, একটা দুটো হয়ে যেতে পারে, দেখা যাক, আমরা ধীরে ধীরে এগোই। তো প্রথমে এই ক্ষিতীশের বিপরীতে যে দৃশ্য শুরু হচ্ছে, তার বিপরীতে আমরা পাচ্ছি বিষ্ণুধরকে। আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই উপন্যাসটি পড়েছ। তো বিষ্ণুধর স্থূলকায় ব্যক্তি। এখানে কতগুলো লেখকের যদি আমরা গুণ আলোচনা করি, তার মধ্যে একটি গুণ আসবে যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলার ক্ষমতা। যে কোনো শক্তিশালী লেখকের এই গুণটি থাকে, তিনি শব্দ দিয়ে একটা ছবি তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পারেন। আমাদের এই উপন্যাস শুরুই হচ্ছে গঙ্গার ধারের একটি দৃশ্য দিয়ে, এবং শব্দে শব্দে খুব নিখুঁতভাবে 1975 সাল অর্থাৎ 70 দশকের যে গঙ্গার ঘাট, সেই ঘাট কিন্তু উঠে এসেছে। এরকম ছবি আমরা এই উপন্যাসে বারবার পাবো। যেমন ধরো খিদ্দার যে বাড়ি, খিদ্দার ঘর, তার আমরা ছবির মতো বর্ণনা পাবো। কোনি যেখানে থাকে যে বস্তিতে, তার আমরা বর্ণনা পাবো। তো একটা ভালো লেখার গুণ হচ্ছে তার বর্ণনা, এই লেখা থেকে কিন্তু সেটা আমরা পাচ্ছি। এবারে এই যে বিষ্ণুধর, এখন এই বিষ্ণুধরের নামটা আমরা একটু দেখি। বিষ্ণু নামটা পড়লে আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে কেষ্টবিষ্ণু। আমরা কোনো লোক যদি খুব বড়লোক টড়লোক হয়, আমরা অনেক সময় ব্যঙ্গ অর্থে কিন্তু এটা ব্যবহার করি। ও কি কেষ্টবিষ্ণু লোক, উনি তো কেষ্টবিষ্ণু লোক, তুমি তো ভাই কেষ্টবিষ্ণু লোক, তুমি আর আমাদের দেখবে কেন? অর্থাৎ এই বিষ্ণু নামটার মধ্যে, বিষ্ণু নাম কারোর অবশ্যই হতে পারে, হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, তা ভালো অর্থেই হতে পারে, কিন্তু প্রচ্ছন্ন একটা ব্যঙ্গ আছে। এবং আমাদের এই বিষ্ণুধর কিন্তু সত্যি করেই একজন কেষ্টবিষ্ণু লোক। তিনি নেতা, তিনি আরও ওপরে উঠতে চান। এবং উল্লেখযোগ্য এখানেও টাইটেলটা হচ্ছে ধর। নেতাদের যেমন লোকে গিয়ে ধরে বিভিন্ন কাজের জন্য, নেতারাও কিন্তু ধরে ধরেই তারা ওপরে ওঠেন। যেমন এই উপন্যাসে আমরা দেখব এই বিষ্ণুধরও কিন্তু খিদ্দাকে সে ধরবে, তার স্পিচ লিখে দিতে হবে, হ্যাঁ, তার এইটা করে দিতে হবে, তাকে ক্লাবে একটা জায়গা করে দিতে হবে যাতে সে প্রতিদ্বন্দ্বীর সাথে এগিয়ে যায় ভোটের রাজনীতিতে। সুতরাং নামটার মধ্যে একটু ব্যঙ্গ আছে, বিষ্ণুধর। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে শুরু হচ্ছে, যে প্রথমেই উপন্যাসটি শুরু হচ্ছে, ছোট্ট উপন্যাস, লোকজীবনে একটা ধর্মীয় অনুষঙ্গ দিয়ে শুরু হচ্ছে। সেটা হচ্ছে আজ বারুণী। এখন বারুণী এই নামের তাৎপর্য তোমরা জানো, পড়েছ নিশ্চয়ই, যে আমাদের গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি যাচ্ছে, এটা একটা বরুণের পুজো বা গঙ্গা পুজো সংক্রান্ত একটা উৎসব। বরুণ বলতে সমুদ্রের অধিপতি, অর্থাৎ আমরা জলটাকে নিয়ে নিচ্ছি। তাহলে কাহিনীর শুরুতেই কিন্তু আমাদের মাইথোলজিক্যাল বা আমাদের পৌরাণিক একটা পটভূমিকা চলে এসছে, ধর্মীয় অনুষঙ্গ। এবং সেখানে যখন বর্ণনা দেওয়া হচ্ছে, আমরা দেখছি পুজোর জন্য আম গঙ্গার জলে ফেলে দেওয়া হচ্ছে। সেই আম কিন্তু কুড়িয়ে আনার লোক আছে, সাঁতরে উদ্ধার করে আনার লোক আছে, এবং শুধু লোক আছে নয়, ছেলেরা আছে যে তা নয়, তাদের মধ্যেও প্রতিযোগিতা আছে। সেই আম নিয়ে তারা কি করে? তারা বাচ্চা ছেলে, তারা কি খায়? না, তারা সেই আমটা কিন্তু বাজারে গিয়ে সস্তায় দোকানিকে বিক্রি করে, যাতে তাদের হাতে দুটো পয়সা আসে। এই পয়সা দিয়ে কিন্তু তারা যে লজেন্স কিনে খাবে তা কিন্তু ব্যাপারটা নয়। তাহলে বুঝতে হবে এর পেছনে তাদের পরিবারের কিন্তু নির্দেশ আছে, অর্থাৎ এটাও কিন্তু তাদের পরিবারের একটা রোজগার। এরকম তোমরা যদি একটু চোখ মেলো, এটা 70 দশকের মাঝামাঝির কথা, এখনও এই দৃশ্য তোমরা দেখতে পাবে।
তোমরা যদি কখনো ত্রিবেণী বা বড়সড় ঘাটে যাও যেখানে লোকে পয়সা ছুঁড়ে ফেলে, দেখবে প্রচুর ছোট বাচ্চা, এখন আমি 5-6 বছর আগে অনেক বয়স্ক মহিলাদেরও দেখেছি, তারা বিভিন্ন টায়ারের গোল গোল কিছু স্ট্রাকচার বানিয়ে সেই পয়সাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে তুলে আনার চেষ্টা করেন কাদা থেকে। তো একই সাথে যে ধর্মীয় অনুষঙ্গ, যে আম ভেসে যাচ্ছে খাদ্য, আবার সেই আম কিন্তু আবার বাজারেও চলে আসছে। এর বিপরীতে আমরা কোথাও যেন একটা মানুষকে পাচ্ছি, একদিকে দেবতা, তার উৎসর্গকৃত ফল, আর একদিকে কিন্তু মানুষের সংগ্রাম। আমরা যদি মনে করতে চেষ্টা করি যে কাহিনীটি কিভাবে শেষ হচ্ছে, এ কাহিনীও কিন্তু শেষ হচ্ছে জলেই। কাহিনীর শুরুতে আমরা আম নিয়ে আসার জন্য সাঁতরে যে প্রতিযোগিতা দেখেছি, যেটা আমরা বলতে পারি জীবন যুদ্ধের এক প্রতিযোগিতা, কাহিনী শেষ হচ্ছে কিন্তু সেই প্রতিযোগিতাতেই। কিন্তু সেটা এই প্রতিযোগিতা নয়, সেটা আরও বৃহত্তর একটা লক্ষ্যের জন্য প্রতিযোগিতা, সেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্রতিযোগিতা। জল সেখানেও আছে, কিন্তু সেই জলে কোনো পৌরাণিক অনুষঙ্গ নেই, কোনো ধর্মীয় অনুষঙ্গ নেই। সেখানে একজন মানুষ, একজন বঞ্চিত মানুষ, কোনি, সে কিন্তু মানুষ হিসেবে তার লড়াইটা লড়ে যাচ্ছে প্রতিষ্ঠিত হতে। সুতরাং কোথাও যেন দেবতার বিপরীতে এখানে মানুষকে কিন্তু লেখক দাঁড় করিয়ে দিচ্ছেন। এইবারে এই যে বর্ণনা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে ফল উৎসর্গ, আর একদিকে ব্যয় করার সীমিত ক্ষমতা, সেখানে আমরা বিষ্ণুধরকে পাচ্ছি। তিনি হচ্ছেন সফল ব্যক্তি, এবং এই সফলতা যে শুধু তার অর্থতে নয়, তার শরীরেও, তার আয়তন হচ্ছে বিপুল। আর বিপরীতে যখন খিদ্দাকে আমরা দেখছি, ক্ষিতিশ সিংহকে, তার আয়তন অবশ্যই বিপুল নয়, তার পেটাই চেহারা একদম। অর্থাৎ এখানেও একটা বিপরীত দৃশ্যের অবতারণা করা হচ্ছে। একজন ব্যক্তি, তিনি আপ্রাণ চেষ্টা করছেন সুস্থ থাকতে, কিন্তু আর একটা গুণ লেখকের আমরা এখানে পাবো, সেটা হচ্ছে ব্যঙ্গ। এই উপন্যাস, এই কাহিনীতে প্রচুর হাস্য রসের উপাদান আছে। এই বিষ্ণুধর তার খাবারের যে তালিকা দেয়, সেটা শুনলে আমাদের চোখ কপালে উঠে যায়, এবং সে বলে এটা তো আমি কন্ট্রোল করছি, এই খাবার মানে আমি অনেক কষ্টে কন্ট্রোল করছি। তো এখানেও কিন্তু সমাজের দুই প্রতিনিধিকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, একদিকে বিষ্ণুধর, একদিকে ক্ষিতিশ সিংহ। এবং বৈভবের আয়তনেই যে তাদের সার্থকতা, মানব জীবনের সার্থকতা, তার হচ্ছে বৈভবের আয়তনে। তার গাড়ি, তার অস্টিন গাড়ি ইত্যাদি, এইগুলো আসছে। এখানে আমরা আরও কিছু জিনিসের সন্ধান পাই যদি টেক্সটকে ফলো করি, সেটা হচ্ছে উপমা। কীরকম উপমা? যেমন একটু অন্য ধরনের। খিদ্দার চুলের তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? না, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেরকম দেখায়, মাথার কদম ছাঁট চুল সেই রঙের। আমরা ভাবি ব্যাপারটা, রঙটা কীরকম বলছে, যে নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেরকম হয়। নুন তো শ্রমজীবী মানুষের অন্যতম অঙ্গ। জয় গোস্বামীর কবিতা আমরা পড়েছি, নুন দিয়ে ভাত, সব থেকে সহজ, সব থেকে সস্তার খাওয়া, কিছু না পারলে লোকে নুন দিয়ে ভাত খায়। আর গোলমরিচের তো ঝাঁঝ আছে, খিদ্দা এই চরিত্রটির মধ্যেও কিন্তু অসম্ভব ঝাঁঝ আছে। সুতরাং আমরা উপমার মধ্যেও দেখব কোথাও সে চরিত্রকেও কিন্তু জাস্টিফাই করছে, চরিত্রের প্রতিও সুবিচার করছে। আরও উপমা আছে, তার গায়ের রঙের উপমা দেয়া হচ্ছে ধুলো মাখা পোড়ামাটির মতো। অর্থাৎ সে জীবনের যে আগুন, তাতে কিন্তু পুড়ে গেছে। সেলি বলেছিলেন, লাইফ ইজ নট বেড অফ রোজেস, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। তো এই খিদ্দাও শুধু কাঁটার ওপর নয়, সে আগুনে একদম পুড়ে পোড়ামাটির মতো হয়ে গেছে। এবং বলা হচ্ছে তার চোয়ালে জেদ, অর্থাৎ অল্প দু একটি শব্দে লেখক কিন্তু এই চরিত্রটিকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন একদম প্রথমেই, যে এই চরিত্রটি কিন্তু অন্যদের থেকে একটু আলাদা। এটাও কিন্তু একজন শক্তিশালী লেখকের বৈশিষ্ট্য। সে খুব অল্প কথা ব্যয় করে একটা চরিত্রকে কিন্তু পাঠকের কাছে প্রতিষ্ঠিত করে ফেলতে তিনি পারেন। এবং তার চোখের মণির যে রং বলা হচ্ছে, বলছে সে সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে ফিকে।
মানে সূর্যকেও সে চ্যালেঞ্জ করতে পিছোপা হয় না। সূর্যকে চ্যালেঞ্জ করে করে যেন তার চোখের মণিটা ফিকে হয়ে গেছে, এবং সে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। প্রথম চ্যাপ্টারেই সে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আমার দারুণ খিদে পায়, আপনার পায়? বিষ্টু ধরকে বলছে সে, আপনার খিদে পায়? এই যে খিদে পায়, এই খিদে কিন্তু শুধুমাত্র পেটের খিদে নয়, খিদ্দার এই খিদে কিন্তু অন্য খিদে। এটি কবিতা আছে, যদি জোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি জোটে 2টি পয়সা, ফুল কিনিও হে অনুরাগী। বাইবেলে বলা আছে, ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালন। শুধু রুটিতে কিন্তু মানুষ বাঁচে না। রুটি খাদ্য পাওয়ার পরেও তার অনেক কিছু থাকে, তার নান্দনিক বোধ থাকে, তার কোনো উত্তরণের স্বপ্ন থাকে। খিদ্দার এই যে খিদে, এই খিদে যে শুধু তার পেটের খিদে তা কিন্তু নয়, এই খিদে তার চোখে আছে। যে খিদে নিয়ে সে সূর্যের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এবং সে বলছে এই প্রথম অধ্যায় বিষ্ণুধরকে যে জোরে বলতে শুধু গায়ের জোরটা নয়, মনের জোরেই সব হয়, এবং মনটাকেও গড়তে হয়। আপনি যেমন শরীরে দলাই মলাই করছেন, মনটাকেও কিন্তু গড়তে হয়, মনেরও একটা এক্সারসাইজ দরকার। তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা একটা চিন্তা আমাদের মাথায় ঢুকে গেল যে শরীরের এক্সারসাইজ তো আমরা জানি, মনের এক্সারসাইজটা কিভাবে করা যায়, আমরা মনের এক্সারসাইজ কিভাবে করব। আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের খিদ্দা চরিত্র এসেছে এবং সুন্দরভাবে কোনি নামটা ছুটে এসেছে। প্রথম অধ্যায়, যদি অধ্যায় আমি বলি, শেষ দিকে কোনি নামটা উড়ে এসেছে খিদ্দার কানে, একটা চিৎকার আসছে, কোনি কোনি। এই চিৎকারটা যেন একটা ঘোষণা। যখন সবাই রাজা ঢোকেন, একটা ঘোষণা হয় যে মহারাজ অমুক চন্দ্র তমুক সবাই আসছেন। জজ যখন আসে আদালতে, তখন ঘোষণা হয় জজ আসছে, সবাই উঠে দাঁড়ায়। তো এই ঘোষণা যেন একটা বার্তা যে কোনি আসছে। এই কাহিনীতে এবার কোনি আসছে, আমাদের প্রধান চরিত্র সে আসছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনি আমের জন্য সাঁতার দিচ্ছে, এবং কোনির এই আমের জন্য তার যে পা টেনে ধরছে, সে ছেলেদের সঙ্গে মারামারি করছে, তার চেহারাটা কাঠির মতো। খিদ্দা চশমা খুলে রাখাতে সে প্রথমে বুঝতেও পারেনি যে মেয়ে। তার মানে নারীত্বের যে বৈশিষ্ট্য, যে পেলব বৈশিষ্ট্য, তা তার শরীরে অনুপস্থিত। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ সে স্বাভাবিক পুষ্টি পরিপোষণ কিছুই পায়নি, তার বস্তিতে বাস। অর্থাৎ প্রথমেই কিন্তু আমরা প্রত্যক্ষভাবে না বললেও অপ্রত্যক্ষভাবে কিন্তু আমরা বুঝে যাচ্ছি কোনি কোন স্তরের প্রতিনিধি করছে। সে ছেলেদের সঙ্গে মারদাঙ্গা করছে, এবং সে ছেলেদের গালিও দিচ্ছে বলা যেতে পারে, এবং তার অসম্ভব মেজাজ, এই স্তরটা কিন্তু আমরা প্রথমে বুঝে যাচ্ছি। এবং সে তার বন্ধুদের সঙ্গে সে মারপিট করছে, এবং তখন পাশ থেকে প্রথম আমরা একটা শব্দ শুনি, একটা জটলা। সে জটলা থেকে কেউ বলছে যে ফাইট, কোনি ফাইট। উল্লেখযোগ্য যে এখানে কিন্তু ফাইট শব্দটা ব্যবহার হয়েছে। জটলা থেকে একটা আসতেই পারত, লড়ে যা কোনি লড়ে যা, এটা কিন্তু বলছে না, বলছে ফাইট কোনি ফাইট। এবং বলা হচ্ছে কীরকম ফাইট না, বক্সিংয়ের মতো। আমাদের জনজীবনে অনেক জিনিসকে আমরা ইংরেজি শব্দ করে একটা আলাদা যেন একটা মর্যাদা দিই। শুধু লড়াই বললে হয়তো যেটা বোঝে, এই ফাইটটা যেন আলাদা একটা গুরুত্ব এনে দেয়। আমরা যদি অন্য তুলনা করি, আমরা যদি সিলভাস্টার স্ট্যালোনের যদি রকি সিনেমাটার কথা বলি, প্রথম যে সিনেমাটি, প্রচণ্ড দারিদ্র অবস্থাতেও স্ট্যালোন এই চিত্রনাট্যটা কিন্তু বিক্রি করেননি। তার একটি শর্ত ছিল, তাকে হিরো করতে হবে। তো এই যে সিলভার স্ট্যালোনের যে রকি চরিত্রটি, সেও যখন ব্যথা যন্ত্রণাকে অতিক্রম করে, সে বলে নো পেন নো পেন নো পেন নো পেন নো গেন, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। অর্থাৎ সে কষ্টকে অতিক্রম করার চেষ্টা করে। এখানেও এই যে ফাইট শব্দটা বারবার আসবে, কষ্ট শব্দটা কিন্তু বারবার আসবে। এই লড়াই আর ফাইট যেন এক গোত্রে আর থাকছে না। এখানে আমরা ভাদু, চণ্ডু, কান্তি, এই তিনটি বালকের পরিচয় আমরা পাই। এই তিনটে নামই খুব সাধারণ নাম, এবং এই নামগুলো দেখে বোঝাই যায় যে এদের নামকরণে খুব একটা যত্নার্থী করা হয়নি। জন্মেছে, একটা নাম রাখতে হবে। ভাদু নামটা সেই টুসু ভাদু যেমন আমাদের মনে করে, কিন্তু এখানে খুব সম্ভবত ভাদ্র মাসে হয়তো জন্ম, নাম দিয়ে দিয়েছে ভাদু।
চণ্ডু নামটা যেন আমাকে আমাদের রণচণ্ডীর কথা মনে করায়, যেন একটা চণ্ড নামটা যেন মনে করায়, চণ্ড যেন উগ্র ব্যাপারটা। কান্তি নামটা আবার আমাদের কান্তর কথা মনে পড়ে, অর্থাৎ কোনো স্ত্রীর কথা মনে পড়ে, যে এদের মধ্যেও তো তাহলে হয়তো স্ত্রী আছে, তাহলে এদের মধ্যে যেমন রাগও আছে, স্ত্রীও আছে, সবই থাকতে পারে। এবং উল্লেখযোগ্য, এরা হচ্ছে কনির কিন্তু সাপোর্টার। আমরা উপন্যাসে অনেকবার এই চরিত্রদের কিন্তু আসতে দেখব। কনি যখন কোনো প্রতিযোগিতায় নামছে, এরা কিন্তু কনির হয়ে গলা ফাটিয়ে যাচ্ছে। তাদের কাছে কনি কিন্তু তাদের বস্তির একটি প্রতিনিধি, তারা যে স্তরে থাকে তার একটি প্রতিনিধি, তারা কিন্তু তাকে সহায়তা করছে। এর থেকে কিন্তু আমরা একটা বার্তা পাই। আমি আগেই বলেছিলাম শুরুতে যে আমরা এটাও দেখব যে উপন্যাস থেকে আমাদের কি লাভ হচ্ছে, আমরা কি পাই। তোমরাও যদি নিজেদের জীবনের কথা ভাবো, চারপাশে তাকাও, দেখবে আমাদের সাধারণত বাণিজ্যিক যে চলচ্চিত্র, সে অনেক সময় একক যে নায়ক তার খুব ভজনা করে। নায়ক একজন একাই, সে সব কিছু পাল্টে দিচ্ছে, মেরে টেরে ফাটিয়ে দিয়ে একজন একা 100 জনকে ঘায়েল করে। কিন্তু বাস্তবে তো তা হয় না। বাস্তবে একা লড়া খুব শক্ত, এবং প্রকৃত অর্থেকেও একা কিন্তু লড়ে না, প্রকৃত অর্থেকেও একা লড়ে না। তার কিন্তু একটা সাপোর্ট সিস্টেম থাকে। কনির সাপোর্ট সিস্টেমের মধ্যে কিন্তু ছিল তার দাদা এবং তার এই বন্ধুরা। এরা সবসময় কিন্তু কনির পাশে থেকেছে, তাকে উৎসাহ দিয়েছে। এবং আমরা আরেকজনকে এখানে দেখব, এর একটি চরিত্র আসবে, সে হচ্ছে ভেলো। ভেলোর ব্যাপারটা কি এখানে, তাহলে আমাদের খিদ্দার স্ত্রী লীলাবতীর কথাও আসবে। খিদ্দার স্ত্রী লীলাবতী, সেটি টেলারিংয়ের দোকান, আমরা একটু আলোচনায় যাব। আগে ভেলোর কথাটা বলে নিই। তো ভেলো সেই দোকানে কাজ করে এবং সে খিদ্দাকে ভালোবাসে, খিদ্দাকে খুব ভালোবাসে, খিদ্দার সাথে সে কথা বলে এবং খিদ্দার যন্ত্রণা সে দেখতে চায়, পায় না। এই ভেলোর কোনো ভালো নাম আমরা কাহিনীতে পাই না, কিন্তু ভেলো নামটা ভালো খুব শব্দের কাছাকাছি, অর্থাৎ ভেলো ভালো, এবং ভেলো সত্যিই ভালো। সে সবসময় কিন্তু সে খিদ্দার একটা সাপোর্টিং সিস্টেম। হয়তো তার খুব ক্ষমতা নেই, সে ক্ষমতাধর নয়, সে খুব নম্র স্বরে হয়তো খিদ্দাকে বলে, কিন্তু সে খিদ্দাকে কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে, খিদ্দার পরিবারকেও কিন্তু সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবারে আমরা এই যে দ্বিতীয় অধ্যায়, তাতে আমরা খিদ্দার বাড়ির বর্ণনা পাবো, তার স্ত্রীর কথা আসবে। এটা খুব উল্লেখযোগ্য। খিদ্দার স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী। এখন লীলাবতী নামটাও খুব ইঙ্গিতবহ। আমরা জানি যে আমাদের প্রায় 1150 সালে আমাদের ভারতীয় গণিতবিদ দ্বিতীয় ভাস্কর, তিনি একটি গণিত শাস্ত্র রচনা করেন, তার নাম হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি। তার একটা খণ্ডের নাম হচ্ছে লীলাবতী। এই লীলাবতী নামটা নিয়ে একাধিক কাহিনী আছে, কোনটা সত্যি মিথ্যে বলা যায় না। কেউ বলে যে ভাস্করের কন্যা ছিলেন লীলাবতী, কেউ বলে ভাস্করের স্ত্রী ছিলেন লীলাবতী। এবং এই বইটা খুব ইন্টারেস্টিং, এটা একটা কনভারসেশন স্টাইলে এই বইটা, মানে কথোপকথনের মাধ্যমে শেখানো। তো যাই হোক, লীলাবতী নামের যদি আমরা উৎপত্তিতে যাই, লীলাবতী নামের অর্থ হচ্ছে গুণসম্পন্না, অর্থাৎ যার অনেক গুণ আছে। কার মতো গুণ আছে? লীলাবতীর মতো গুণ আছে, যে গণিত শাস্ত্রে পারঙ্গম ছিল। গণিত মানে হিসেবের জিনিস। আমরা এই কাহিনীতেও দেখব খিদ্দার যে স্ত্রী, খিদ্দার একটি টেলারিং শপ ছিল। সেই টেলারিং যে শপ, তার প্রথমে নাম ছিল, একটি ইংরেজি নাম ছিল, হ্যাঁ, সিনহাস টেলারিং এই ধরনের। সেটা প্রায় ডকে উঠে যেতে বসেছিল। খিদ্দা দেখতেন এই টেলারিং শপটি, কিন্তু তার মন পড়ে থাকতো সাঁতারে। তখন তার স্ত্রী সেই টেলারিং শপের হাল ধরেন। সেই টেলারিং শপের নাম ছিল সিনহা টেলারিং। এখানে কতগুলো খুব উল্লেখযোগ্য ব্যাপার আছে। আমাদের মনে রাখতে হবে যে সময়টা হচ্ছে 70 দশকের মাঝামাঝি। বাঙালি পরিবারে মহিলারা কাজে নেমে আসা কিন্তু তত সহজ ছিল না। আমরা অনেক এর ক্রস রেফারেন্স দিতে পারি, আমরা অত রেফারেন্সে যাচ্ছি না। তারা নামতে বাধ্য হয়েছিলেন অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে। আমরা জানি দেশভাগ হয়েছিল, আমরা জানি উদ্বাস্তুদের কথা জানি, এবং সেখানে বাধ্য হয়ে পরিবারের মহিলাদেরও কাজ করতে হয়েছিল। এতে কিন্তু একটা সুফল ফলেছিল, মহিলারা যে কাজ করবেন না বাইরে বেরিয়ে, এই ট্যাবুটা কিন্তু ধীরে ধীরে ভেঙে গেছিল। আমরা দেখতে পাচ্ছি 70 দশকের মাঝামাঝি সময়ে খিদ্দার স্ত্রী কিন্তু বাধ্য হয়ে এই টেলারিংয়ের হাল ধরছেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা তার হিসেবের দিকটাও দেখবো একদম পারফেক্ট। তিনি প্রথমেই
নিয়ে কি করছেন, টেলারিংয়ের পাঁচমিশালি থেকে তাকে খুব স্পেসিফিক করছেন, শুধু মহিলাদের জন্য। খুব ছোট্ট ছোট্ট কথায় কিন্তু লেখক বলেছেন। আমরা আবার চলে আসি, একজন ভালো লেখককে আমরা চিনব কী করে? একজন ভালো লেখককে চেনা যায়, তিনি খুব অল্প কথায়, খুব অল্প ইঙ্গিত দিয়ে একটা সময়ের অর্থনীতি, তার পরিবর্তনের মূল বিষয়গুলোকে কিন্তু লেখার মধ্যে আনেন। আমরা কিন্তু পড়ার সময় এটা খেয়াল করি না যে স্ত্রী দোকান সামলাচ্ছেন, এটা এখন আমাদের এই যুগে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সে সময় ব্যাপারটা কিন্তু অত সহজ ছিল না। এবং শুধু তাই নয়, সে কিন্তু নামটা পাল্টে দিচ্ছে, সে নাম রাখছে প্রজাপতি। অর্থাৎ আমরা যাকে মার্কেটিং বলি, সেখানেও কিন্তু লীলাবতী খুব দক্ষ। সে নাম পাল্টাচ্ছে প্রজাপতি, তাকে স্পেসিফিক করছে শুধু মেয়েদের জন্য, এবং সেই দোকান কিন্তু রমরম করে চলছে। শুধু চলছে তাই নয়, একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে লীলাবতী চেষ্টা করছে দোকানটার পরিসরটা বাড়াতে। আবার চলে আসি, একজন ভালো কাহিনীকারের বৈশিষ্ট্য হচ্ছেন তিনি সমস্ত সুতোকে মেলাবেন। আমরা যদি বিভিন্ন সুতো ধরি চরিত্রগুলোকে, তিনি কাউকেই খুব অযথা আনবেন না, কোনো সিচুয়েশনকে তিনি অযথা আনবেন না, তাকে খুব নিপুণভাবে তিনি বুনবেন। একে আমরা বলি বোনা। যেমন একটা আমরা গামছা বুনি, শাড়ি বুনি, একটা গল্প বা উপন্যাস হচ্ছে তার থেকেও একটু জটিল বুনন। এই বুননে যিনি যত দক্ষ, তিনি তত দক্ষ উপন্যাসিক, দক্ষ গল্পকার। তো এখানে আমরা দেখব যে ইঙ্গিতটা দেয়া হয়েছে যে লীলাবতী দোকানটিকে সম্প্রসারণ করতে চায়, সেটাকে কিভাবে কাহিনীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে আমরা খিদ্দার নিজের ভাবনায় জানতে পারি, কিছুটা ভেলোর কথাতেও, যে জুপিটার সুইমিং ক্লাব, জুপিটার নামটা আমরা সবাই জানি। জুপিটার বলতে কি বোঝানো হয়, যে রোমানদের যে দেবতা, প্রধান সম্রাট জুপিটার, সেই জুপিটার হচ্ছে রাজার মতো। জুপিটার সুইমিং ক্লাব, তার প্রচুর জ্ঞান, এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে অ্যাপোলো। এখানেও মজা আছে, এই দুজনেই কিন্তু আমাদের গ্রিক বা রোমান দেবতা ধরে নিতে পারি, জুপিটার এবং অ্যাপোলো, মানে দুই বড় প্রতিদ্বন্দ্বী সাঁতারের জগতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি নামগুলো যেন লেখক মনে হচ্ছে একটু ভাবনা চিন্তা করেই রেখেছেন। তো ৩৫ বছর ধরে খিদ্দাই ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে। ৩৫ বছর ধরে খিদ্দা জীবনে সেভাবে সফল হতে পারেননি, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। এখন যেহেতু তার স্ত্রী দোকানটিকে ধরেছে, তাই খানিকটা তার দিন কেটে যাচ্ছে। কিন্তু এই ক্লাবের মধ্যে যে খিদ্দার যে চিন্তা ভাবনা এবং তাকে যে তথ্য দিচ্ছে অন্যরা, তাতে বোঝা যাচ্ছে যে একটা মিটিং ডাকা হবে এবং একটা গ্রুপ আছে, সেই গ্রুপ হরিচরণ, তার গ্রুপ আছে, সেই গ্রুপের রাগ আছে তার ওপর, এবং তারা চেষ্টা করছে খিদ্দাকে চিফ ট্রেনার থেকে সরাতে বা তাকে দমিয়ে দিতে। খিদ্দা কিন্তু তার চিন্তা ছেলেদের নিয়ে, এবং এই ছেলেদের নিয়ে চিন্তা বলেই খিদ্দা ছেলেদের প্রতি খুব কড়া, এটা আমরা পরবর্তীকালে দেখব। এবং খিদ্দা একটু অসন্তুষ্ট এই ৩৫ বছর পরেও, কারণ উপযুক্ত শিষ্য তো চাই, উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য চাই। উপযুক্ত শিষ্য মানে এই নয় যে শিষ্য উপযুক্ত হয়েই আসছে, কিন্তু তার মধ্যে আগুন থাকতে হবে। গুরুর কাজ কি? গুরুর কাজ শেখানো ঠিক নয়, গুরুর কাজ হচ্ছে শিষ্যকে চিনিয়ে দেওয়া তার ভেতরের আগুনটা। একজন শিক্ষকের কাজ কিন্তু পড়ানো নয়, একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে মোটিভেট করা। কোন দিকে মোটিভেট করা? তার বোঝা যে এই ছাত্রটির মধ্যে কি সম্ভাবনা আছে সেটা তাকে দেখিয়ে দেওয়া। আমাদের সবাইকার মধ্যে অসীম সম্ভাবনা আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না, বা আরও দুঃখের বিষয় অনেক সময় কেউ যদি আমাদের সেটা চিহ্নিত করে দেয়, আমরা তো মানতেও চাই না যে আমার মধ্যে এই ক্ষমতাটা আছে। একজন প্রকৃত গুরুর কাজ সেটাই, এবং খিদ্দা সেটাই কিন্তু শুয়ে শুয়ে ভাবছেন। এবং খিদ্দার জীবন খুব কঠোর, এখানে আমরা অনেক বর্ণনা পাবো। এই দ্বিতীয় অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। সেখানে দেখা যাচ্ছে সে সেদ্ধ খায়, লীলাবতীর মানাতে ভীষণ অসুবিধা হয়েছে, সেও এখন বাধ্য হয়ে এরকমই খাচ্ছে। সেখানে আমরা দেখতে পাবো যে খিদ্দার শোয়া, সেও খুব কঠোর, এবং বলা হচ্ছে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকে নয়, শুধু গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। এখান থেকে আমরা অনেক কিছু পাই, বিশেষত আমরা যারা গুরু, সমাজ যাদের গুরুপদের গুরু দায়িত্ব পালনের দিয়েছে, অধিকাংশ গুরুই কিন্তু আমরা ভুলে যাই যে গুরুকেও কিন্তু কঠোর জীবনযাপন করতে হয়। একজন শিক্ষক অনেক সময় এটা ভুলে যান যে শুধু ছাত্র নয়, ছাত্র যে পড়াশুনো করবে তার দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ পড়াশুনো কিন্তু তাকে আজীবন চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কঠোর জীবনযাপন। হ্যাঁ, সুতরাং এটা আমাদের উদ্দেশ্য, একটা আমরা বার্তা পাই। তোমরা যারা এটা শুনছো,
তোমরা হচ্ছে ভবিষ্যতের তোমরা গুরু, তোমরাও এটা স্মরণে রাখবে। গুরুকেও কিন্তু কঠোর জীবনযাপন করতে হয়। কিসের কঠোরতা? কৃচ্ছসাধন কিসের? সেই কৃচ্ছসাধন হচ্ছে তিনি যার গুরু, যে বিষয়ের গুরু, সে সম্পর্কে তাকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। আমরা এই কাহিনীতে বারবার দেখব এই যে খিদ্দা, যিনি কলকাতায় একটা জায়গায় সাঁতার শেখাচ্ছেন, তিনি কিন্তু সারা পৃথিবীর খবর রাখেন। কোথায় কি একদম সাম্প্রতিক কোনো সাঁতারের বিষয়ে কোনো কায়দা কৌশল, তিনি কিন্তু তার সন্ধান রাখেন, তিনি কিন্তু শিষ্যকে তা শেখান। অর্থাৎ তিনি কিন্তু প্রতিযোগিতা করছেন সারা বিশ্বের সঙ্গে। তার স্বপ্ন কিন্তু, যাকে আমরা বলি সারা বিশ্বের যে স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডই কিন্তু একজন শিষ্যকে তৈরি করতে। এইবারে আমরা অধ্যায় 3-এ আসছি। অধ্যায় 3-এ জুপিটার ক্লাবের মিটিং। এই মিটিংয়ে যাবার আগে আমরা আরেকবার দেখব যে মিটিংয়ের যে সমস্ত চরিত্র, তাদের দিকে আমরা একটু নজর দেব। মিটিংয়ে আমরা পাচ্ছি হরিচরণ। হরিচরণ মানে হরির চরণ, অর্থাৎ ভগবানের স্বয়ং চরণ। তো হরিচরণ ক্লাবের একজন হত্যাকর্তা, যিনি হত্যাকর্তায় থাকেন তার চরণ ধরলেই লাভ হয়। হরিচরণ নিজেও তার ওপরের হরির চরণ ধরে, আবার যারা হরির নিচে তারা হরির চরণ ধরে। সোজা কথায় যাকে আমরা বলি তেল দেওয়া, তৈলমর্দন, কেন না কিছু সুবিধার জন্য। তার সাপোর্টে আছে কিছু সুইমার যারা খিদ্দার প্রতি রাগ, খিদ্দা বেশি খাটাচ্ছে, যেমন শ্যামল, গোবিন্দ, এরা আছেন। যজ্ঞেশ্বর ভট্টাচার্য মিটিংয়ে, এ নামটাও খুব ইঙ্গিতবহ। যজ্ঞেশ্বর, যজ্ঞের ঈশ্বর। যজ্ঞেশ্বরের কাজও কিন্তু এখানে যজ্ঞ করা। সেই যজ্ঞ বলতে ঘোট পাকানো। একজন সৎ ট্রেনার, যিনি শুধু ছাত্রদের কথাই ভাবেন, তিনি কিন্তু তার বিরুদ্ধে ঘোট পাকাচ্ছেন। সেই ঘোটে কিন্তু তিনি আছেন। আমরা পাবো ধীরেন ঘোষ। ধীরেন বলতে বোঝায় সৎ, শক্তিশালী, এবং এই ধীরেন কিন্তু দাঁড়াচ্ছে খিদ্দার বিপরীতে। খুব মজার জিনিস এখানে, এই সৎ শক্তিশালী যদি অর্থটা ধরি, এটা একটা ব্যঙ্গ অর্থে বোঝায়। ধীরেন হচ্ছে ক্ষমতালোভী, সে ক্লাবের ক্ষমতায় থাকতে চায়। খিদ্দা আছে বলে তার গুল গল্প এগুলো ধরা পড়ে যায়, সে অস্বস্তি অনুভব করে। একজন যোগ্য ব্যক্তি যদি থাকেন, তাহলে অযোগ্য ব্যক্তিরা কিন্তু অস্বস্তি অনুভব করেন। সুতরাং শক্তি তো সে চায়, এবং নামটা ব্যঙ্গ, সে আদৌ সৎ তো মোটেই নয়। এবং এই উপন্যাসে আমরা দেখব সে কিভাবে তার বিদ্বেষ, মানে খিদ্দার প্রতি বিদ্বেষে সে কিভাবে কনির, যে আমরা যদি বলি তার ভবিষ্যৎ, তার কেরিয়ার শুধু নয়, আমাদের রাজ্যেরও, আমাদের স্পোর্টসেরও যে রাজ্যের যে স্বার্থ, তাকেও সে কোনো গুরুত্ব দেয়নি তার নিজস্ব স্বার্থের জন্য। আরেকজন আমরা পাচ্ছি বধূ চ্যাটুর্যে। এখন বধূ নামটা কোন নামের অ্যাব্রিভিয়েশনে এসছে আমরা জানি না, কিন্তু বধূ বললে আমাদের একটা শব্দই মাথার মধ্যে লাফিয়ে ওঠে, বধ। এই বধূ চ্যাটুর্যেও কিন্তু প্রকৃতপক্ষে বধই, এরা ভালো কেউ নয়। আরেকজনের উল্লেখ আমরা পাচ্ছি বিনোদ ভর। এখন বিনোদ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে সন্তোষ সাধন, আনন্দ বা আনন্দিতকরণ, আমোদ প্রমোদ। তো এই বিনোদরা কিন্তু বিনোদনেই থাকে। ক্লাবটা তাদের কাছে একটা ক্ষমতার জায়গা, একটা বিনোদনের জায়গা। ক্লাবের আসল কাজ কি হলো না হলো সেটা গোল্লায় যাক, আমার ক্ষমতায় থাকলে হবে, এবং সেই ক্ষমতা দেখিয়ে স্টেজে ওটা ইত্যাদি করলেই হবে। এবং টাইটেল হচ্ছে ভর। ভর বলতে যে শব্দটা আবার আমাদের মাথায় লাফিয়ে ওঠে, সেটা হচ্ছে ভাঁড়। অর্থাৎ এরা যেন একটা ভাঁড়। একটা ক্লাবের কর্মকর্তাদের প্রধান উদ্দেশ্য কি? ভবিষ্যতের সুইমার তৈরি করা। আমি শুধু সুইমিং ক্লাবের কথা বলছি না, যে কোনো ক্লাবের কথা বলছি, যে কোনো সংস্থার কথা বলছি। প্রত্যেক সংস্থার একটা উদ্দেশ্য থাকে, একটা শিক্ষা সংস্থার উদ্দেশ্য থাকে, যে কোনো বাণিজ্যিক সংস্থার উদ্দেশ্য থাকে, যে কোনো সংস্থার উদ্দেশ্য থাকে। তো এই যদি উদ্দেশ্য যদি তাদের ম্যানেজমেন্টে যারা থাকেন তারা যদি পালন না করেন, তো বেসিক্যালি তারা ভাঁড়, তারা ভাঁড়ামো করছেন, তারা আসল কাজের কাজ কিছু করছেন না। তো এই নামগুলো আমরা কিন্তু গল্পে পাই, এবং একটু দেখলে যেন মনে হচ্ছে, আবার সেই কথা বলি, লেখক যেন একটু বেশ ভাবনা চিন্তা করেই নামগুলো দিয়েছেন। এখানে আরেকটা নামের কথা আমরা সেরে রাখি।
এই জুপিটার ক্লাবের বিপরীতে যে অ্যাপোলো ক্লাব, তার একজন অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন নকুলদা। খিদ্দা যাকে নকুলদা বলে, তার মানে ইনি কিন্তু খিদ্দার সিনিয়র। খিদ্দা তাকে শ্রদ্ধা করে, কিন্তু খিদ্দা অ্যাপোলোতে যেতে চায় না। 35 বছর ধরে সে জুপিটারে আছে, সে কী করে অ্যাপোলোর কাছে যাবে? যখন সে যায় তখন সে শর্ত দেয় যে আমি কিন্তু জুপিটার হয়ে কাজ করব না। নকুল বলে, তোমাকে নেবো কেন? বলছে আমার মেয়েটাকে নিন। সেটা আমরা পরে আলোচনায় আসছি। এই নকুল নামটাও কিন্তু খুব ইঙ্গিতবহ। নকুল বলতে আমরা যেমন পাণ্ডবের কথা মনে পড়ে, সেমনি বাংলা ভাষায় একটা কথা আছে, ওহি নকুল সম্পর্ক, মানে শত্রুতার সম্পর্ক। তো খিদ্দা জুপিটার ক্লাবে, তো জুপিটারে প্রতিদ্বন্দ্বী অ্যাপোলো, ওহি নকুল। তো সেই অ্যাপোলো ক্লাবের অন্যতম ব্যক্তি হচ্ছেন নকুলদা। আচ্ছা, আমরা এবার চলে আসব এই মিটিংয়ে। আবার এই মিটিং, এই অধ্যায় 3টি, সমস্ত অধ্যায়গুলি দেখছি আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে। এবং খুব সত্যি বলতে কি, 70 দশকের মাঝামাঝি এটা লেখা হলেও এই ছবিগুলো যেন আমরা এখনও খুঁজে পাচ্ছি। তার মানে বলতে হবে লেখক কিন্তু সমাজের যে মূল রোগ, যে রোগ কিন্তু খুব সহজে যায় না, সেই রোগগুলোকে কিন্তু খুব সার্থকভাবে তুলে এনেছেন তোমাদের কাছে। সেইখানে খিদ্দা শেষ পর্যন্ত চিফ ট্রেনারের পদটি ছেড়ে দিল। খিদ্দা সেখানে বারবার বলছে তার 35 বছর শেখানোর পর তার উপর প্রশ্ন উঠছে। সে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে না, তাদের গালি দেয়, এমনকি মারে বড় বাচ্চাদের, তাদের প্রচণ্ড পরিশ্রম করায়। তার পরিশ্রমের চোটে একজন ভালো সাঁতারু অ্যাপোলোতে চলে গেছে, এবং পরে আমরা এই কাহিনীটি দেখব, যখন খিদ্দা অ্যাপোলোতে গিয়ে বলছে, বলে ওরে বাবা, আমি এবার অ্যাপোলো ছেড়ে আবার জুপিটারে চলে যাব। এত বিতরাগ। সেখানেই বলা হচ্ছে কোচের একজন রেপুটেশন থাকা দরকার। এটা একটা খুব কমন জায়গা, আমরা জীবনের সব ক্ষেত্রে দেখতে পাই। আমাদের সমাজের একটা সমস্যা হচ্ছে, এই সমাজে যদি কেউ কোনো একটি পদ পায় তবেই তার গুরুত্ব আছে। অর্থাৎ একজন ব্যক্তি যদি সরকারি চাকরি করেন, তাহলে বুঝতে হবে ভালো লোক, দারুণ লোক, একদম যোগ্য ব্যক্তি। আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই যে আমাদের ভারতবর্ষে সরকারি চাকরি করে মাত্র 2%। হ্যাঁ, ঠিক শুনেছ, ভুল শোনোনি, 2%। এখন সংখ্যাটা বোধহয় আরও কম। তো সবাই তো সরকারি চাকরি পাবে না, সেটা সম্ভবও নয়। সুতরাং যোগ্যতাকে আমি চাকরি দিয়ে, পদ দিয়ে মাপলে মুশকিল আছে। এর ভুরি ভুরি উদাহরণ আছে। গ্রেগর জোহান মেন্ডেল, তিনি কিন্তু একজন পাদ্রী ছিলেন, আর তাকে আমরা কিন্তু বলি জেনেটিক্সের জনক। একইভাবে গোপালচন্দ্র ভট্টাচার্য, তার কি ডিগ্রি ছিল, অথচ প্রকৃতিবিদ, সত্যিকারের যদি আমি একজন প্রকৃতিবিদকে ধরি তাহলে গোপালচন্দ্র ভট্টাচার্য, তাকে আমরা প্রণাম করি অন্তর থেকে। আমরা দেখি না তার কোয়ালিফিকেশান কী ছিল, তিনি কোথায় পিএইচডি করেছিলেন, এটা আমরা দেখি না। সেলিম আলীর মতো অবজারভেশন কতজনের আছে। সুতরাং সমাজ কিন্তু মুশকিল হচ্ছে, এটা আমরা সব জায়গায় দেখতে পাই। আমরা যেহেতু লেখালেখির জায়গায় আছে, আমরা এটাও দেখতে পাই যে নামী পত্রিকায় লেখা ছাপা হলে তবেই সে লেখক। একজন যদি কোনো স্কুলের শিক্ষক হন তবেই তিনি শিক্ষক। এটা কোনো মতেই এর কোনো অর্থ নেই। যিনি যোগ্য ব্যক্তি তিনি সব ক্ষেত্রে যোগ্য। উল্টে বরং তাকে যদি সরকার কাজ না দিতে পারে, সেটা সরকারের লজ্জা, সেটা দেশের লজ্জা, এবং সেটা দেশের ক্ষতি। তো এখানেও সেই মিথটা কিন্তু আনা হয়েছে খুব কৌশলে। খিদ্দা তো সাঁতার কাটে না, খিদ্দা কোন কম্পিটিশানে প্রাইজ পেয়েছে, সে কটা মেডেল এনেছে, কি করেছে। তো খিদ্দা কিন্তু সেখানে বলছে যে এটা কোনো মানে নয় যে কোচকে সাঁতার কাটতে হবে। এবং পৃথিবীর অনেক বড় বড় কোচের নাম তিনি এক নিঃশ্বাসে বলে যাচ্ছেন যে এই কোচেরা তো তারা সাঁতার কাটেন না, তারা সাঁতারু নন, এটা তো পৃথিবী বিখ্যাত কোচ। তখন তাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে, তুমি কি নিজেকে এদের সঙ্গে তুলনা করছো? এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা আজকে যুবক, যারা নবীন তরুণ, তারা এটাকে খেয়াল রাখবে। সমস্যা হচ্ছে আমাদের এই সমস্যাটা আছে, আমরা কখনো আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার কথা ভাবি না। কোনো কিছু করলে আমরা দেখি স্থানীয় স্তরে এদের মধ্যে আমরা ভাই প্রথম, এদের মধ্যে দারুণ। আর উদাহরণ দিবলে, একজন লেখকের যদি লেখা বেরোয় একটা পত্রিকায়, তিনি বলেন এই পত্রিকার মধ্যে আমার লেখাটা খুব ভালো, অমুকের থেকে আমি খুব ভালো লিখি। প্রশ্নটা হচ্ছে, আমি রাজীব ঘোষ, আমি যদি গল্প লিখি, তাহলে আমি কি তুলনা করব যে একটা পত্রিকায় যে গল্প বেরিয়েছে তার মধ্যে আমার গল্পটা সব থেকে ভালো গল্প, বা এখন যারা লিখছে তাদের 20 জনের মধ্যে আমি আছি, আমি এইটুকুনি সন্তুষ্ট থাকব না? আমি আরও একটু ওপরে দেখব দৃষ্টিটা। আমি কেন এটা ভাববো না যে আমিও লিখছি, নোবেল প্রাইজ পাওয়া ওরহান পামুকও লিখছেন, আমার লেখাটা কি পামুকের লেখার সমকক্ষ হচ্ছে? আমি কি কোনো দিন পামুকের সঙ্গে দেখা হলে
তার হাতে কি আমরা একটা গল্প দিয়ে বলতে পারবো, মিস্টার পামুক আমার গল্পটা পড়বেন? সমস্যাটা হচ্ছে এই জায়গায়। সেখানে খিদ্দাকেও কিন্তু এটা শুনতে হচ্ছে। খিদ্দা কিন্তু জানে তার আসল জায়গা কিন্তু অলিম্পিক। সে দেশের মুখ সে কীভাবে উজ্জ্বল করবে আন্তর্জাতিক স্তরে, তাহলে তার প্রতিযোগিতা ওই জায়গায়। কিন্তু এটা আমাদের দেশের দুর্ভাগ্য, আমরা একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েই সন্তুষ্ট হয়ে যাই, অথবা একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন। এবং এটা খুব একটা রিয়ালিটি, যেটা আমরা পরবর্তীকার আলোচনাতে আসবো, যে অধিকাংশ ক্ষেত্রেই স্পোর্টসের যে অ্যাথলেটিক্সে যাওয়ার পেছনে তাকে যদি একটা চাকরি পাওয়া যায়, এটা একটা হার্ড রিয়ালিটি। আমরা এইখানে আসবো সেটা পরে আলোচনায়। তো খিদ্দার বিরুদ্ধে প্রশ্নটা তোলা হচ্ছে যে তুমি কি করেছো হে। সমস্যা হচ্ছে খিদ্দা এখানে কিন্তু প্রচুর কড়া কড়া সত্যি কথা কিন্তু বলছেন। তিনি বারবার বলছেন সীমিত বৃত্তে এটাকে দেখলে হবে না, তোমাকে একটা গ্লোবাল ভিশন থাকতে হবে, তার পার্সপেক্টিভে দেখতে হবে। এবং তিনি এও বলছেন যে গার্জেনদের দিক থেকে যদি কোনো সহায়তা না পাওয়া যায় তাহলে শুধু কোচিং দিয়ে কিছু হবে না। এই কথাটাও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বলি শিক্ষার ক্ষেত্রেও শিক্ষক, অভিভাবক, ছাত্র, এই যে একটা ট্রায়াঙ্গেল হয়, এটা খুব গুরুত্ব আছে, অভিভাবকের কিন্তু ভূমিকা আছে। আমি যেমন আবাসিক বিদ্যালয়ে পড়াই, তো সেখানে অভিভাবকরা অনেক সময় বলেন স্যার আমাদের কাছে তো নেই, ছেলে আপনাদের কাছেই আছে, আপনাদের হাতেই সব। তো আমি প্রত্যুত্তরে বলি আপনারা তো ব্যাংকে টাকা রাখেন, তাহলে পাসবইটা আপ টু ডেট করান কেন? তো ব্যাংকে যখন টাকা রাখেন, ব্যাংকের কি হিসেব রাখেন না, টাকাটা জমা পড়ছে কি পড়ছে না? তো ছেলে আমাদের কাছে আছে তো কী হয়েছে, আপনি কি খেয়াল রাখবেন না? তো এখানে অভিভাবকদেরও একটা সাপোর্ট দরকার, ভীষণভাবে দরকার। জীবনে যদি আমরা এগোতে চাই, কিছু করতে চাই, অভিভাবকদের কিন্তু একটা সাপোর্ট দরকার হয়। খিদ্দা সেটাও বলছেন। এবং এখানে আমরা দেখছি খিদ্দা শেষ পর্যন্ত চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলেন। জুপিটার তিনি কিন্তু ছাড়ছেন না, তিনি কিন্তু জুপিটার ছাড়ার কথা তখনও ভাবেননি, তিনি চিফ ট্রেনারের পদটা ছেড়ে দিয়েছেন। এবং তার বিরুদ্ধে যে গোষ্ঠী আছে তারা এখানে সফল হলো। এইবারে আমরা পরের অধ্যায়ে যাব, অধ্যায় 4। অধ্যায় 4-এ এসে আমরা দেখছি একটা 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা, তাতে কোনি নাম দিয়েছে ভ্রমণ প্রতিযোগিতা, মানে হাঁটতে হচ্ছে 20 ঘন্টা ধরে। এবং খিদ্দা কিন্তু নজর রাখছে। কেন নজর রাখছে? কোনিকে কিন্তু খিদ্দা ভুলতে পারেনি। সে কিন্তু আমরা দেখছি অধ্যায়ের 2তেও তার সে ঘুমের করেছে উচ্চারণ করছে কোনি, তার মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে, কারণ সে কিন্তু ছাত্র খুঁজছে, সে কিন্তু খুঁজছে সে ভবিষ্যতের চ্যাম্পিয়নকে। সে কোনিকে মেপে নিচ্ছে, সে কোনিকে কিন্তু মেপে নিচ্ছে। এবং খিদ্দা নজর একটা রাখছে যে সে তার সেরাটা দিচ্ছে কিনা। আমরা অনেক সময় কাজ করি, ভাবি কে দেখবে, এরকম একটা ভাব আমাদের মধ্যে এসে যায়। যে দেখার সে কিন্তু ঠিক দেখে, তোমাকে যে চেনার সে কিন্তু ঠিক চিনে নেয়। যে পারফরমেন্স দেয় সে কখনো দেখে না স্টেজটা বড় কি ছোট। আমাকে একটা বক্তব্য বলতে দেওয়া হচ্ছে, আমি কখনোই এটা ভাববো না যে আমার কথাটা 1000 জন শুনছেন, না 10 জন শুনছে, না 2 জন শুনছে। আমি আমার কাজটা ঠিক করে করার চেষ্টা করব, যার দেখার সে ঠিকই দেখে নেবে। তো এখানে নজর রাখছে। এবং এখানে অমূল্যবাবু বলে একটি চরিত্র আসছেন, মধ্যবিত্ত চরিত্র, তিনি ব্যঙ্গ করছেন, কি দেখছেন আমাদের চর্চা স্পোর্টস, এর নামটাও অসাধারণ, অমূল্য। এই অমূল্যবাবু হচ্ছেন আমাদেরই প্রতীক, আমারই প্রতীক ধরে না অমূল্যবাবু, মধ্যবিত্ত, সচ্ছল মধ্যবিত্ত। এবং সে হচ্ছে ক্রিটিক, আমরা খুব ক্রিটিক। আমরা দেখছি যে কোনো স্পোর্টসের উন্নতি হচ্ছে না, এবং আমরা মনে করি আমাদের মতটা খুব অমূল্য। অমূল্যবাবু মনে করেন তার মত খুব অমূল্য, তাই তার নাম হচ্ছে অমূল্যবাবু। লেখক এখানে একটু ব্যঙ্গ করেই দিয়েছেন। তিনি কিন্তু কোনো কাজ উদ্যোগ নেবেন না, আচ্ছা হ্যাঁ স্পোর্টস ঠিকঠাক হচ্ছে না, তাতে আমি কি করতে পারি, আমি কি ক্লাবে কোনো সাহায্য করতে পারি, সেটা কিন্তু নয়। তিনি ক্রিটিক্স, তার কাজ হচ্ছে সমালোচনা করা। এই ছোট্ট একটি চরিত্র 2 লাইনের মধ্যে আমরা পাই, তার নাম হচ্ছে অমূল্যবাবু। তিনি মধ্যবিত্ত এবং তিনি খুব বাঁকা চোখে সব কিছু দেখেন। এখানে আবার হাস্যরসের অবতারণা আছে, মাইকে ঘোষণা ইত্যাদি নিয়ে, এবং খুব আমরা মজাও পাই, আমরা হাসি। এবং এখানে আবার পুরস্কার বিতরণীতে আমরা বিষ্ণুধরকে পাচ্ছি। ওই যে বলেছিলাম ভালো লেখক সে কিন্তু বিভিন্ন সুতোগুলোকে মিলিয়ে দেবে, বিভিন্নভাবে মিলিয়ে দেবে। এবং বিষ্ণুধরের সঙ্গে এখানে যে ব্যাপারটা আছে সেখানে আবার আলাপ হচ্ছে আমাদের খিদ্দার। এবং বিষ্ণুধর এখানে খিদ্দাকে একটা অফার দিচ্ছে যে আপনি, কারণ ও বক্তৃতায় সাহায্য করেছে পেছন থেকে, তো বলছে আপনি একটু বক্তৃতাগুলো লিখে দিন, এই খেলা সংক্রান্ত বক্তৃতায় লিখে দিন, আমার সেরকম আসে না, আপনি একটু, মানে বিষ্ণুধর এবার খিদ্দাকে ধরেছে। এখানে খিদ্দা গিয়ে
বলছে কনিকে, তুমি সাঁতার শিখবে? কনি কিন্তু বয়ঃসন্ধি স্পর্ধায় বলছে, না আমি শিখবো না, আমি সাঁতার জানি, আমার সাঁতার শেখার কিছু নেই। তুমি কে হরিদাস পালে শেখাতে এসছো? আমি জানি, এটা বয়ঃসন্ধির ধর্ম, বয়ঃসন্ধির এটা ধর্ম, সে অবশ্যই মনে করে আমি জানি, এটা দোষের কিছু নয়। এবং এর পেছনে একটা ক্রোধ আছে, অভিমান আছে। আমাদের কে দেখেছে, আমরা বস্তিতে থাকি, তুমি কে এসেছো আমাকে সাহায্য করতে? তোমাকে আমি নেব কেন, তোমাকে আমি নেব কেন? সুতরাং এই ক্রোধ থেকে, এই অসহায়তা থেকে এবং খানিকটা বয়ঃসন্ধির ধর্ম থেকেও কোনি এটাকে রিফিউজ করছে। এখন খিদ্দা কনির মধ্যে কি দেখছে? খিদ্দা কনির মধ্যে কিন্তু সেই ক্রোধটাকে দেখতে পেয়েছে, খিদেটাকে দেখতে পেয়েছে, একটা জেদকে দেখতে পেয়েছে। 20 ঘন্টা হাঁটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং এখানে আমরা একটা অন্যভাবে জিনিস আলোচনা করব। লেখক যখন লিখছেন, লেখক একটা লেখার কাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যেতে পারেন। আচ্ছা, আমরা যদি ধরে নিই, যদি এখানে লেখক কনিকে দিয়ে হ্যাঁ বলাতেন, যে কনি বললো হ্যাঁ আমি শিখতে রাজি আছি, চাই, তাহলে একটা প্রশ্ন তো এখান থেকে উঠতে পারে যে এখানে কেন লেখক তার চরিত্রকে রাজি করালেন না? করালে তো 2 অধ্যায়ের পরিশ্রম বেঁচে যেত, একটু কম লিখতে হতো, পরিশ্রম বেঁচে যেত, ট্রেনিং শুরু হয়ে যেত। আমরা এর উত্তর পাওয়ার চেষ্টা করব। কারণ লেখক কোথায় যেতে পারতেন আর কোথায় গেলেন, কোথায় কোথায় তিনি গেলেন না, এর থেকেও কিন্তু আমরা একটি লেখাকে বুঝতে পারি এবং লেখকের ক্ষমতাকেও বুঝতে পারি যে তিনি কোন স্তরের লেখক। তো আমরা এখানে দেখলাম লেখক কিন্তু এই সম্ভাবনাটার দিকে গেলেন না যে কনি বলল হ্যাঁ আমি শিখব। এরপর আমরা আসবো 5ম অধ্যায়। সেখানে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা হচ্ছে। 22টা ছেলে 3টে মেয়ে, একটা লাইন, ছোট্ট লাইন আছে, প্রতিযোগী হচ্ছে 22টা ছেলে 3টে মেয়ে। আমরা কেউই খেয়াল করছি না, এটা 70 দশকের মাঝামাঝি, এটা কিন্তু একটা জেন্ডার একটা ডিসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি। 22টা ছেলে 3টে মেয়ে, মানে মেয়েরা সেই অর্থে কিন্তু স্পোর্টসে আসছে না, বিভিন্ন কারণে আসছে না, লজ্জা, বাঁধা বা সেভাবে প্রচলন নেই। আজকে কিন্তু যদি আমরা আজকের বিচারে দেখি, ব্যাপারটা কিন্তু আর সেরকম নেই, অনেকটাই ইকুয়ালিটিতে চলে এসছে, অনেকটাই চলে এসেছে। কিন্তু এখানে খুব ছোট্ট করে লেখক বলছেন 22টি ছেলে 3টি মেয়ে। তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি যে মাত্র 3টে মেয়ে ইত্যাদি, কোনো মন্তব্য করেননি, খুব সংক্ষিপ্ত একটা জাস্ট স্টেটমেন্ট, 22টা ছেলে 3টে মেয়ে, যার ভাবার সে ভেবে নিক। কনি সাঁতার কাটছে এবং খিদ্দা বুঝতেই পাচ্ছেন যে কনির পক্ষে সম্ভব নয়, কারণ ক্রোধ তাকে সংহত করতে হয়, কৌশল দরকার হয়, লড়াই করতে গেলে লড়াইয়ের কৌশল দরকার। শুধু ক্রোধ জেদ দিয়ে কিন্তু কোথাও যাওয়া খুব মুশকিল আছে। তো সেখানে পারে একজন শ্যামবর্ণ রুগ্ম ছেলে, সে ছুটছে, সে হচ্ছে কনির দাদা, যে আসলেই টিবিতে আক্রান্ত। সে সময় যারা শ্রমজীবী মানুষ তাদের ঘরে ঘরে টিবি, এবং সে ছুটে যাচ্ছে পারে, চিৎকার করছে প্রাণপণে, তার ফুসফুসে জোর এনে কনি কনি। কারণ সেও কিন্তু জমানো পয়সা থেকে কনিকে একটা স্যুট কিনে দিয়েছে, সুইমিং বা ইত্যাদি। তারও আশা আছে কনি যদি কিছু হয়, কিছু তো আসবে ঘরে। যেমন এটা আমরা পার্কে হাঁটার সময়ও দেখেছি, কনি সেখানে মন্তব্য করছে এটা বাড়িতে গিয়ে মাকে দিতে হবে। এবং আর একটা দৃশ্য আমরা পাই, একটা সবুজ রঙের ফিয়াটে হিয়ার বাবা মা যাচ্ছেন। এই হিয়াকে আমরা এখানে আমরা ইন্ট্রোডিউস পাই। হিয়া লাল কস্টিউম, লাল হচ্ছে খুব আকর্ষণীয় একটা রং। হিয়া যদি নামটাকে নিয়ে আমরা ভাবি, তার পুরো নাম হচ্ছে হিয়া মিত্র। হিয়ার পুরো নাম হচ্ছে হিয়া মিত্র। তাহলে হিয়া বলতে হৃদয়, হিয়া সকলের হৃদয়েই আছে এবং সে মিত্রও বটে, সে সকলের মিত্র। অর্থাৎ হিয়া হচ্ছে সকলের কাছে খুব জনপ্রিয়, সবাই তাকে ভালোবাসে এবং সে একটি সচ্ছল পরিবার থেকে এসেছে। এখানে আমরা একটা জিনিস পরে লক্ষ্য করব যে এখানে কিন্তু কোনো চরিত্র সেই অর্থে আমরা যাকে বলি একদম ভাগ করে দিই সাদা এবং কালো, কোনো অর্থেই সেই চরিত্র কিন্তু নয়। এমনকি ক্লাবে যারা দাঁড়িয়েছে খিদ্দার বিপরীতে, যাদের আমরা হয়তো ভিলেন হিসেবে দেখছি এখনকার পরিভাষায়, তাদেরও নানা রকম আছে, তারাও কিন্তু তাদের ইগো, তাদের স্বার্থ এর কিন্তু দাস। এই হিয়ার যে বাবা মা, আমরা যদি এখানে একটা খুব সহজ সমীকরণ করি, বড় লোক, গরিব ইত্যাদি, হ্যাভস অ্যান্ড হ্যাভস নট, হ্যাভস আর হ্যাভস নট, এত সহজ সমীকরণে কিন্তু লেখক যাননি। এটাও একজন
বড় লেখকের বা বড় লেখার গুণ, তারা খুব সহজ সরল কোনো সমীকরণে কিন্তু যান না। কারণ বাস্তব যাকে আমরা বলি, সে বাস্তবও কিন্তু এত সহজ, এত লিনিয়ার নয় কখনো। এবারে কণিকে যখন খিদ্দা বলছেন সাঁতার শিখবে কি না, তখন কিন্তু কণি রাজি হচ্ছে। এর আগে একটু আমরা আসবো, এখানে আমরা একটা তথ্য পাই, খুব সামান্য তথ্যটা পাই যে কণির দাদা রাজাবাজারে গ্যারেজে কাজ করে এবং ওভারটাইম তাকে করতে হয়। আমরা 8 ঘন্টা সমদিবসের কথা যদি ভাবি তাহলে বুঝতেই পারছি 8 ঘন্টার বাইরেও তাকে কাজ করতে হচ্ছে, এবং সে 100-1.5 টাকা রোজগার করে। 100-1.5 টাকা বলতে আমি 150 টাকা ধরে নিচ্ছি। 150 টাকাকে যদি আমরা 3 ভাগ করি, কেন 3 ভাগ করব? কারণ কণির পরিবারে কণি, কণির মা এবং কণির দাদা, তাহলে প্রত্যেকের ভাগে পড়ছে 50 টাকা, যাকে আমরা বলতে পারি পার হেড ইনকাম। সময়টাকে যদি আমি 70 দশকের মাঝামাঝি ধরি, তাহলে 1975 সালে এই 150 টাকার অর্থটা কী, যদি বই প্রকাশের সালটা ধরে নিই। প্ল্যানিং কমিশন একটা টাস্কফোর্স গঠন করেছিল 79। আমি জটিলতার মধ্যে যাচ্ছি না, খুব সহজভাবে বলি, তোমরা একটা পভার্টি লাইন একটা ধারণা আছে, সেটা নিশ্চয়ই জানো, যেটা ক্যালোরি দিয়ে আমরা সূচিত করি। তো 1973-74 সালের হিসেবে একটা হিসেব ধরা হয় যে শহরাঞ্চলে পভার্টি লাইনে এটাকে ধরা হয় 56 টাকা 64 পয়সা, এবং গ্রামাঞ্চলে ধরা হয় 49 টাকা 9 পয়সা। তাহলে শহরাঞ্চলে যদি 56 টাকা 64 পয়সা ধরি, কণির পরিবারের পার হেড ইনকাম হচ্ছে 50 টাকা। তাহলে তাকে আমরা কি ধরব? স্বাভাবিকভাবেই কণির বা কণির পরিবারের অবস্থান হচ্ছে যাকে আমরা বলি দারিদ্র রেখা, তারই আশেপাশে তাদের অবস্থান। তাদের সেই রেখার থেকে একটু নিচেই, ওপরে তো মোটেই নয়, বরং রেখার থেকে নিচেই তাদের অবস্থান। একটা খুব সামান্য তথ্য, 150 টাকা। সেই 150 টাকায় কিন্তু আমাদের সেই যুগের নিরিখে বুঝতে হবে যে ঠিক কতটা টাকা শ্যামপুকুর বস্তিতে তারা থাকে। এখানে কণি চলে যেতে যেতে কিন্তু যখন মাইকে হিয়ার নামটা উচ্চারণ হয়, প্রথম যে হয়েছে, সে কিন্তু থমকে দাঁড়িয়ে নামটা কানে গেঁথে নেয়। এখানে আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে প্রথমেই যদি কণি হ্যাঁ করতো তাহলে কি হতো? কণি পরাজয়ের স্বাদ, হেরে যাওয়ার স্বাদ বা বুঝতে পারা নিজের সীমাবদ্ধতা, সেটা কিন্তু এই সাঁতারের প্রতিযোগিতাতে প্রথম তাকে ধাক্কা দিল। সে বুঝতে পারল তারও সীমাবদ্ধতা আছে, সে জানে তার ক্ষমতা আছে, কিন্তু তার সীমাবদ্ধতা আছে, সেটা তাকে দূর করতে হবে। অর্থাৎ গুরুর যে প্রয়োজনীয়তা, সে এটা বুঝতে পারলো, এবং তার সঙ্গে তার আছে একটা জেদ এবং অপমান। এই যে নামটা সে শুনল, এটা লড়ে যাওয়ার যে প্রেরণা। গুরুকে পেলেই হয় না, যে শিষ্য তারও গুরুর প্রয়োজন হতে হয়, তাকেও গুরুর গুরুত্বটা বুঝতে হয়, নাহলে কিন্তু ঠিক তালমিলটা হয় না। এইটার জন্যই কিন্তু লেখক প্রথমেই কণিকে দিয়ে হ্যাঁ বলাননি। এবং খিদ্দা তখন ভাবছে কীভাবে শেখানো যাবে, জুপিটারই শেখানো যাবে। এবং দেখা যাচ্ছে একটা জায়গায় বলছে কে মেয়েটা, একজন জিজ্ঞেস করছে, খিদ্দা বলছে আমার ভবিষ্যৎ। একজন জিজ্ঞেস করছে মেয়েটা কে, তুমি ছিল ওর সঙ্গে, বলছে ও আমার ভবিষ্যৎ। খিদ্দার ভবিষ্যৎ বলতে এই নয় যেখানে খিদ্দার কেরিয়ারে গ্রাফ উঠবে বা এটা কণির ভবিষ্যৎ, তা নয়। এই ভবিষ্যৎ কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, এবং এমন কোনো মানে নেই যে আমাদের দেশের ভবিষ্যৎ শুধু সচ্ছল পরিবারেই ছড়িয়ে আছে, হিয়ার মতো পরিবারে যাদের অস্টিন গাড়ি আছে ইত্যাদি। আমাদের দেশের ভবিষ্যৎ সর্বত্র ছড়িয়ে আছে। এবারে জুপিটারের সঙ্গে সে শিখতে চায়। এবার দেখা যাক পরবর্তী অধ্যায় যদি আসি, অধ্যায় 6, কণির বাড়িতে খিদ্দা যায়। এখানে কণির তার ঘরের আমরা একটা বর্ণনা পাই, ফর্মে সই করাতে যায়, এবং সেখানে একটা খুব ছোট্ট ব্যাপার আছে, আমরা হয়তো খেয়াল করি বা করি না, যে একটা পেনও পাওয়া যায় না। কণি কোথাও থেকে ছুটে গিয়ে একটা পেন জোগাড় করে এনে সইটা করে। ভালো লেখক কোনো জিনিস অযথা করেন না, তিনি হঠাৎ করে এই ফর্মটা সই করার ব্যাপারটা কেন অবতীর্ণ করলেন? প্রথম কথা, খিদ্দা কণির বাড়িটা চিনল, তাদের অবস্থাটা দেখলো। দ্বিতীয় কথা, একটা দেখানো হলো যে তার কাছে পেনটাও নেই। কেন পেন নেই? সে হচ্ছে স্কুল ড্রপ আউট, অর্থাৎ স্কুলে এক সময় সে পড়তো, এখন তো স্কুলে যাবার প্রশ্নই নেই। এবং জুপিটার কি করলো? বললো পরীক্ষা দিতে হবে। খিদ্দা তখন কণিকে বলছে শুধু তোকে নয়, আমাকেও পরীক্ষা দিতে হবে।
তোমাকে পরীক্ষা দিতে হবে? কি পরীক্ষা? বলছে অপমান সহ্য করার পরীক্ষা। যে কোনো গুরুকে, যে কোনো ছাত্রকে অপমান সহ্য করার পরীক্ষা দিতে হয়। শ্যামল গঙ্গোপাধ্যায় তার লেখায় লিখেছিলেন, যে লেখক অপমানিত হননি তিনি কোনো লেখকই নন। জীবনে যে অপমানিত হয়নি, জীবনে যে বঞ্চিত হয়নি, জীবনে যে দুঃখের মধ্যে পড়েনি, সে কী নিয়ে লিখবে? এটা শ্যামল গঙ্গোপাধ্যায়ের কথা। এবং এই জুপিটার কৌশলে টেস্ট নেবার নাম করে কণিকে নেয় না, তখন খিদ্দা ক্রুদ্ধ হয়ে অ্যাপোলোতে নকুলদার কাছে যায় এবং নকুলদা এই সত্ত্বে তাকে জায়গা দেয়। প্রথম কথা, প্রতিদ্বন্দ্বী দলের কোমর ভেঙে যাচ্ছে এবং নকুলদা কিন্তু এটা জানে যে খিদ্দা মানুষ চিনতে ভুল করে না। খিদ্দা যদি কোনো মেয়েকে বলে এর সম্ভাবনা আছে, সেই মেয়ের যদি সত্যিই সম্ভাবনা থাকে, তাহলে সেটা অ্যাপোলোর লাভ হবে, সেই লাভটা হবে অ্যাপোলোর। অধ্যায়ের সাথে আমরা দেখতে পাই কঠিন ট্রেনিং চলছে। এই সময় বিষ্ণুধরের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তাটা খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা। এখানে অনেক বাস্তব কথাবার্তা কিন্তু উঠে এসেছে। যেমন, যে স্পোর্টসম্যান সে খাবে কি, সে কীভাবে খাবে, সে স্পোর্টসে টিকে থাকবে কি করে, বাস্তব জীবনের যে চাহিদা সেগুলোকে অস্বীকার করে। এবং সেখানে বিভিন্ন দেশের তুলনা আনা হচ্ছে, এই দেশে ছোটোবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়, ইত্যাদি দেওয়া হয়। খিদ্দা এখানে একটা কথা বলেছে, যে কথাটা আমাদেরও খেয়াল রাখতে হবে, খুব মূল্যবান একটা কথা বলেছে। গণতন্ত্রে একটা স্বাধীনতা আমাদের দিয়েছে, সে স্বাধীনতাটা হচ্ছে লড়ার স্বাধীনতা। হ্যাঁ, যাকে আমরা ডেমোক্রেসি বলি, বাস্তবে আমরা দেখি যে এই ডেমোক্রেসি সব অর্থেই গণতন্ত্র, কিন্তু আবার গণতন্ত্র নয়। ভোটের লাইনে আমরা সবাই একসঙ্গে গিয়ে দাঁড়াই বটে, কে গরিব, কে বড়লোক, কে চাকুরে, কে বেকার, কিন্তু বাকি সব লাইনে আর একসঙ্গে আমাদের দাঁড়ানো হয় না। সাধারণ লোক হসপিটালের লাইনে গিয়ে দাঁড়ায়, আর যারা সাধারণের পর্যায়ে পড়েন না অর্থগতভাবে, তাদের দাঁড়াতে হয় না। কিন্তু গণতন্ত্র একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে লড়ার স্বাধীনতা। তুমি লড়ে কিন্তু একটা জায়গায় যেতে তুমি পারো, যার প্রচুর উদাহরণ আছে। শুধু স্পোর্টস বলতে স্পোর্টস তো নয়, সব ক্ষেত্র থেকে উদাহরণ আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কমল অসুস্থ এবং শয্যাশায়ী। পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুধরকে অ্যাজ এ ফিন্যান্সার তাকে রাজি করাচ্ছে খিদ্দা, এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে লীলাবতী যে দোকান সম্প্রসারণের কথা ভাবছিল একটা জায়গায় ভাড়া নিয়ে, সেটা এই বিষ্ণুধরের কাছ থেকেই। অর্থাৎ লেখক আবার কিন্তু সুতোগুলোকে মিলিয়ে দিলেন, এবং সেখানে খিদ্দা কিন্তু সেই টাকাটাকে উদ্ধার করছে কথাবার্তা বলে। সেখানেও কৌশল আছে, কারণ তার ইচ্ছে কোনি বাড়িতে খাক, বাড়িতে রেখে তাকে খাওয়ানো, কিন্তু সেটা স্ত্রীকে কী করে রাজি করাবে? এই যে টাকাটা, 5,000 টাকাটা সে উদ্ধার করে দিতে পারলো, তার বিনিময়ে কিন্তু কনির বাড়িতে খাওয়া, এবং তার সাথে সেটা কাজ করবে, সকালবেলা সাঁতার, তারপরে সে প্রজাপতি দোকানে গিয়ে সে কাজ করবে, অর্থাৎ লীলাবতীর সহকারী হিসেবে। এবং একটা দৃশ্য আসছে যেখানে খুব কঠিন দৃশ্য, কনি আসেনি, খিদ্দা তার বাড়িতে গিয়ে বকাবকি করছে। তখন পাশ থেকে বলছে, তুমি কীরকম লোক গো, মেয়েটার দাদা 2 দিন আগে মারা গেছে, তুমি ওকে বকছো। কনি তখন তাকিয়ে একটা প্রশ্নই করছে, খিদ্দা, এবার আমরা কি করে খাবো? প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান আছে, সে গানটি আফ্রিকার একটি লোকসঙ্গীত। সেখানে কিছু মানুষ যারা সারা রাত জেগে কাজ করছে, তারা শ্রমজীবী মানুষ, এবং রাতে যে চাঁদ উঠেছে তারা সেই চাঁদের সাথে গান গেয়ে গিয়ে গল্প করে, এবং চাঁদকে তারা গানের মাধ্যমে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। সে প্রশ্নটা একই প্রশ্ন, কেমন করে দুটো খেতে পাই? পৃথিবীর খুব আদিম প্রশ্ন। সেই প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছে কনি, খিদ্দা, এবার আমরা কি খাবো? পরিবারের একমাত্র রোজগার, সে রোজগার দাদা কিন্তু চলে গেল। অধ্যায় 9 আমরা দেখছি ট্রেনিং চলছে। লেখক কিন্তু এখানে কোনো স্পষ্ট উল্লেখ করেন না যে কনি কিভাবে আছে, অথচ কনির মধ্যে কাজ নিয়েছে। অর্থাৎ কনির সংগ্রাম কিন্তু শুধু আর সাঁতারের শেখার সংগ্রাম নয়, জীবন সংগ্রামে কনিকে নিয়ে পড়তে হয়েছে প্রজাপতি যে দোকানে। এইখানে খিদ্দা তাকে বলছে, খিদ্দা তাকে খুব যন্ত্রণা দিচ্ছে, প্রচণ্ড পরিশ্রম করাচ্ছে। যে কোনো সফলতার পেছনে কঠোর পরিশ্রম থাকে। যে কোনো সফল ব্যক্তিকে যদি তুমি ধরো, যে কোনো ক্ষেত্রে
মিডিয়া সাধারণত তার সফলতাটাকে খুব বড় করে দেখায়। আমাদের যেন মনে হয় কখনো এই লোকটা তো খুব লাকি রে। আসলে লাক বলে কিছু নেই। মিডিয়া কিন্তু তার পরিশ্রম, তার যন্ত্রণাটাকে কিন্তু দেখায় না যে সেই জায়গাটা কি করে সে গেল। তো সেই যন্ত্রণাটা খিদ্দা দিচ্ছে এবং সে বারবার বলছে এই যে মেডেল ফেডেল সোনার এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে চাকতি। আসল হচ্ছে ওর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে। কি কথা? মানুষ সব পারে, মানুষ সব পারে। তুমি ধরো কোনো কবিতা বলার প্রতিযোগিতায়, কোনো প্রতিযোগিতায় স্পোর্টসে একটা মেডেল পেয়েছো, তোমার বাড়িতে সুন্দর বাবা মা সাজিয়ে রেখেছেন শোকেসে, এটা তো একটা চাকতি। কিন্তু মূল কথাটা কি? আমি পেরেছিলাম, এই প্রতিযোগিতাটায় আমি প্রথম হয়েছিলাম, বা এটাতে আমি দ্বিতীয় হয়েছিলাম। এইটা যখনই আমাদের চোখ যায়, এটা আমাদের একটা বার্তা দেয়, সেটা হচ্ছে যে আমি পেরেছিলাম। সে অর্থে কি আর গোল্ড সিলভার আমাদের স্থানীয় প্রতিযোগিতায় দিই, সেগুলো আমরা সবাই জানি গিল্টি করা সাধারণ চাকতি। সোনার চাকতিটা সোনার মতো হয়, যে প্রথম হয়, রূপোটা রূপোর মতো রং করা হয়। সত্যিকারের রূপো সোনা সেগুলো না, কিন্তু ওই যে সম্মানটা ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়িয়ে, এইটার অনেক বড় দাম। তো খিদ্দা বলছে ওগুলো তো চাকতি। আমরাও অনেক সময় ভুলে যাই, যারা নতুন নবীন তারা মনে করে কোথাও পৌঁছানোটা একটা সফলতা। আসলে কিন্তু তা নয়। কোথাও পৌঁছানোর যে পথটা, সেটাই হচ্ছে সফলতা। এই পথটা তুমি কিভাবে সেখানে গেলে, সেটাই হচ্ছে সফলতা। ডেস্টিনেশনটা কিন্তু কখনো সফলতা নয়। আমি একটা চাকরি পেলাম, এই চাকরিটা কিন্তু সফলতা নয়। তার জন্য তুমি যে লড়াইটা করে যাচ্ছ, এটাই তোমার সফলতা, যে তুমি লড়াইটা লড়তে পেরেছো, এটা সফলতা। চাকরি পাওয়াটা সফলতা নয়। আমরা এই ভুলটা করি। আমরা সবসময় কিছু পাওয়াকে আমরা সফলতা বলে মনে করি, যার ফলে সত্যিকারের সফলতাকে হয়তো আমরা ধরতে পারি না আমাদের হাতে। এর মধ্যে একটা ঘটনা ঘটে। চিড়িয়াখানায় খিদ্দা বেড়াতে নিয়ে যায়, সেখানে কোনি জল চায়। সেখানে হিয়ার যে স্কুল, খুব নামি স্কুল, সে অপমানিত হয়। যিনি জল দিচ্ছিলেন জল দেয় না, সেটা আলাদা জল স্পেশাল করে রাখা। এখানেও একটা খুব সুন্দর ইঙ্গিত আছে। জল আমাদের সংস্কৃতিতে, বাড়িতে কেউ যদি জল চায় কখনো না করতে নেই। এবং লোকে গ্রামের দিকে গেলে শুধু জল দেবে না, দুটো বাতাসা দেবে, কিছু না কিছু দেবে। জলকে কখনো কেউ না করে না। বাড়িতে অন্য কেউ কিছু চাইলে হয়তো দিচ্ছি, দেবো, আমরা করি। কিন্তু যদি কেউ বলে এক গ্লাস জল দে, আমরা যত দ্রুত সম্ভব তাকে জলটা দিই। কেউ যদি বলে এক কাপ চা খাবো, স্ত্রী কিন্তু তাকে 5 মিনিট বাদেও চারা দিতে পারেন। কিন্তু যদি বাইচান্স তিনি বলেন একটু জল খাবো, সে কিন্তু হাতের কাজ থামিয়ে প্রয়োজন হলে গ্যাস বন্ধ করে আগে জলটা দিয়ে আসে। এই জলও কিন্তু কণিকে দেওয়া হচ্ছে না, এই জল আলাদা করে রাখা জল। হিয়া কিন্তু তার মনটি কিন্তু ভালো, সে কিন্তু আসছে, সে কিন্তু ক্ষমা চাইছে যে আমি আমার টিচার হোক, যেই হোক, তার হয়ে আমি ক্ষমা চাইছি, এবং সে জল দিচ্ছে। কণি সে জলটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এর আগে আমরা দেখছিলাম যে কণি খানিকটা খিদ্দাকে ব্ল্যাকমেলই করছিল, যে আমি সাঁতার কাটবো, তাহলে আমাকে 1 টাকা করে দাও দিনে, ইত্যাদি। খিদ্দা এই মুহূর্তে কিন্তু ধরে ফেললো কণির জায়গাটা কোথায়। একজন কোচকে, একজন গুরুকে অনেক কিছু পথ অবলম্বন করতে হয়, তাকে উস্কে দিতে, তাকে তাতিয়ে দিতে। খিদ্দা ধরে ফেললো যে হিয়ার প্রতি কণির যে মনোভাবটা আছে, একটা দেখিয়ে দেবার মনোভাব, সেটা কিন্তু আমাকে উস্কাতে হবে। সুতরাং খিদ্দা কিন্তু হিয়ার বিরুদ্ধে ধীরে ধীরে তাতিয়ে দিল। কিভাবে তাতালো? হিয়া কিন্তু খুব দুঃখ প্রকাশ করে চলে গেল, কিন্তু খিদ্দা কণিকে বলল, মেয়েটা বলছিল যে আমার কাছে হেরে গেছে তো কম্পিটিশানে, তাই এরকম করছে, ছুঁড়ে ফেলে দিয়েছে জলটা। পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাই একজন সাঁতারু, অমিয়া। অমিয়ার নাম আমরা পাবো, সে ভালো সাঁতারু। এখানেও আমরা নামের একটা মজা দেখব। অমিয়া নামটা, আমরা যদি অমিয় শব্দটা ভাবি, অমিয় কথার অর্থ হচ্ছে অমৃত। যেমন অমিয়া সাগরে সিনান চণ্ডীদাসের আমরা পাই। তো অমিয়া কথাটার মানে হচ্ছে যে খুব গুরুতর বা যে ভাগ্যবান, মনোযোগী বা উপযুক্ত। অর্থাৎ অমিয়া হচ্ছে একজন গুরুত্বপূর্ণ সাঁতারু। তার নামের মাধ্যমেই আমরা সেটা পরোক্ষে আমরা পাচ্ছি। আর একজন সাঁতারুকে আমরা পাবো বেলা। বেলা নামটা ফুলের নাম বটে, কিন্তু বেলাটাকে যদি আমরা একটু অন্যভাবে উচ্চারণ করি, সেটা হয়ে যায় বেলা। এই বেলার ক্ষেত্র দেখব তার বেলা কিন্তু চলে গেছে, অর্থাৎ সে কিন্তু সেই পারফরমেন্স কিন্তু আর দিতে পারছে না, তার সময় কিন্তু চলে গেছে। নামটা কোথায় যেন এই বেলা, তার যে বেলা, সে বেলা যেন চলে যাচ্ছে ইঙ্গিতবহ। এবারে আমরা যে জায়গাটা আসবো, সেই দোকানে অমিয়ায় যাচ্ছে, লজ্জা পাচ্ছে। বলছে তুই এখানে কাজ করিস, তুই এখানে চাকরে কাজ করিস,
তো সে খিদ্দাকে বলছে আমি কি একটু যদি পড়াশোনাটা শিখি তাহলে কি আমাকে খাতা লিখতে দেবে না? তো খিদ্দা তখন একটা কথা বলছে, বলছে দেখ, লজ্জাকে একেবারে জয় করতে পারবি না, কিন্তু ক্ষমতা দিয়ে লজ্জাকে জয় করতে হয়। তুই যদি খাতা লেখার জায়গায় যাস, তুই লজ্জাটা একেবারে জয় করতে পারলি না, কিন্তু খানিকটা তুই জয় করতে পারলি, সেটা তোর ক্ষমতা দিয়ে। এখানে একটা কোনি নতুন কথা শিখলো যে এই লজ্জা, যেটা সে লজ্জা পাচ্ছে, যে লজ্জা পাবার তার কোনো কারণ নেই, তাকে তার ক্ষমতা দিয়ে সেটাকে জয় করতে হবে। তার ক্ষমতা কোথায়? তার ক্ষমতা হচ্ছে সাঁতারে। এবং খিদ্দা একটা স্বপ্ন দেখছে, সে হচ্ছে সময়কে একদিন কিন্তু মানুষ হারিয়ে দেবে। সে গল্প করছে কনির কাছে যে কীভাবে মানব সভ্যতা এগিয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিযোগিতা, সাঁতারের সিজন, কিন্তু কোনি বাদ পড়ছে। কোনি জুপিটারের চক্রান্তে বাদ পড়ছে বিভিন্ন রকমভাবে। কখনো তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে সঠিক করলেও, হতে হতে এমন জায়গায় গেল পর্যায়ে কোনি বাদ। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এগুলো ঘটে, যা ঘটে তাই কিন্তু এখানে উঠে এসেছে। একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কীরকম? জুপিটার আর অ্যাপোলো দুটো ক্লাব আলাদা, কিন্তু তাদের সাঁতার কাটার জায়গাটা কিন্তু একটাই, মাঝখানে একটা খালি বেড়া আছে, যে বেড়া এদিক ওদিক দেখা যায়। এদিকে অ্যাপোলোর সাঁতারুরা সাঁতার কাটে, এদিকে জুপিটার। তো কম্পিটিশান হচ্ছে জুপিটারে, সেখানে অমিয়া সাঁতার কাটবে। এদিকে দেখা যাচ্ছে কোনি রেডি হয়ে বসে রয়েছে অ্যাপোলোতে, একা কোনি, আর কেউ নেই কিন্তু এখানে। সবাই কিন্তু বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে, এবং খিদ্দা সেখানে দাঁড়িয়ে আছে। খিদ্দাকে সবাই চেনে, যারা সাঁতারের ফ্যান বা ইত্যাদি। কারোর কিছু বলার নেই, কারণ কোনি অ্যাপোলোতে দাঁড়িয়ে আছে, অ্যাপোলো তার ক্লাব। তারা বুঝতে পারছে কোনি প্রতিযোগিতার বাইরে, কিন্তু অমিয়া যখন জলে ঝাঁপাবে তখন কোনিও কিন্তু জলে ঝাঁপাবে, এবং ঘটনাটা তাই হলো। এবং সেখানে দেখা গেল কোনি কিন্তু জিতে গেল। বলতে প্রতিযোগিতা তো জিততে পারলো না অফিসিয়ালি, কিন্তু সে অমিয়াকে কিন্তু বিট করে দিল। এখানে আমরা দেখতে পাবো যে হিয়ার বাবা মাকে আমরা দেখতে পাবো, তারা গলা ফাটাচ্ছেন কোনির হয়ে, এবং রাস্তায় গাড়ি থেকে নেমে খিদ্দার কাছে এসে ক্ষমা চাইছেন যে এখানে এরকম নোংরামি হয় আমরা জানতাম না। এবং কোনিকে বলছে তুমি এই যে সাঁতারটা কাটলে শেষ কয়েক মুহূর্তই আমি ভুলবো না কখনো। তারা বড়লোক বলেই যে খারাপ, সচ্ছল বলেই যে খারাপ, লেখক কিন্তু অনেক সহজে দেখাতে পারতেন। লেখক কিন্তু দেখাননি, কারণ যে বড়লোক সেই খারাপ তা কিন্তু ব্যাপারটা নয়। অর্থ রোজগার করাটা কখনো অপরাধ নয়। অপরাধ হচ্ছে সেই অর্থকে যদি যথাযথ ব্যয় না করা হয়। অর্থ দিয়ে অনেক ভালো কাজও সম্ভব। এখানে হিয়ার বাবা মা বা হিয়াকে কিন্তু আমরা একটা ভালো মনের পরিচয় হিসেবেই কিন্তু আমরা পাচ্ছি। এইবারে ঘটনা যেটা হচ্ছে যে অধ্যায় 12তে আমরা দেখতে পাচ্ছি বাংলার টিম সিলেকশন হচ্ছে, মাদ্রাজে হবে আমাদের ন্যাশনাল লেভেলে। সেখানে কোনি তো বাদ পড়বেই, স্বাভাবিক ব্যাপার, সে কোথাও যেতেনি, কোনো কিছু হয়নি অফিসিয়ালি। অদ্ভুতভাবে হিয়ার যে কোচ, যার নাম হচ্ছে প্রণবেন্দু, এই নামটা আমরা একটু কিন্তু দেখতে পারি, এই নামটার মধ্যে কিন্তু মজা আছে। প্রণবেন্দু, তার নাম হচ্ছে প্রণবেন্দু বিশ্বাস। এখন প্রণবেন্দু কথাটার মধ্যে প্রণব আছে, প্রণব হচ্ছে ওঙ্কার ধ্বনি, অর্থাৎ আদি শব্দ। অর্থাৎ প্রণবেন্দু কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ আত্মা, মানে এটা খুব উচ্চ জায়গায় ব্যাপারটা বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রণবেন্দু কিন্তু উচ্চকোটির লোক, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবং তার টাইটেল হচ্ছে বিশ্বাস। প্রণবেন্দু হচ্ছেন সেই শিক্ষক, সেই গুরু যাকে আমরা এখনও বিশ্বাস করতে পারি। অবিশ্বাসের বিপরীতে প্রণবেন্দু বিশ্বাসকে আমরা এই কাহিনীতে দেখতে পাই। প্রণবেন্দু হিয়ার কোচ, হিয়া তো সিলেক্টেড, কিন্তু তিনি জোর সওয়াল করছেন কোনির হয়ে। কেন সওয়াল করছেন? তিনি এক এক করে স্পষ্টভাবে বলছেন যে কীভাবে মেয়েটাকে বঞ্চিত করা হয়েছে বিভিন্ন, এবং লাস্টে তিনি ব্ল্যাকমেলিং করছে আমি তাহলে আমার টিমকে তুলে নেব। তখন বাধ্য হয়ে কোনি চান্স পাচ্ছে এবং মাদ্রাজ যাচ্ছে। সে জানতো খিদ্দা যাবে না, কিন্তু খিদ্দা হঠাৎ মাঝখানে স্টেশনে দেখা করতে হচ্ছে। আসলে খিদ্দা উইদাউট টিকিটে যাচ্ছে এবং যেতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ে, ফলে সে অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হতে পারে না মাদ্রাজে গিয়ে। আর অধ্যায় 13তে আমরা দেখতে পাচ্ছি যে এক জায়গায় থাকা হলেও, এক জায়গায় কেন, সবাইকার স্ট্যাটাস কিন্তু এক, সবাই হচ্ছে সুইমার, কিন্তু তাহলে কি হবে? তার মধ্যেও নানা রকম শ্রেণী বিভাজন আছে। এটা আমরা শুধু সাঁতার কেন, বিভিন্ন ক্ষেত্রেও দেখতে পারি। মফস্বলের ছেলে যখন কলকাতায় নামি কলেজে পড়তে যায়, সেও দেখতে পারে সেখানে নানা রকম গ্রুপ হয়ে গেছে। অধ্যাপকদের ছেলে মেয়েদের একটা গ্রুপ, হ্যাঁ, অমুকদের একটা গ্রুপ। আমরা কাগজে এরকম একটা খবরও পড়েছিলাম যে ইংরেজি বলা নিয়ে ব্যঙ্গ করাতে
একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছিল। একটি ছেলে সে নিজের জীবনটাই দিয়ে দিয়েছিল, হ্যাঁ, সামান্য একটি ব্যঙ্গতে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে স্ট্যাটাস হচ্ছে এক, সবাই ছাত্র, কিন্তু কোথায় আমাদের সমাজ নানা রকম স্ট্যাটাসের মধ্যে চলে আসে। একসঙ্গে থাকলেও সবাই কনিকে বুঝিয়ে দিচ্ছে তুমি ভাই এসেছো বটে, কিন্তু তুমি আমাদের স্ট্যাটাসে নও, এবং সেখানে তাকে চোর সাব্যস্ত করা হচ্ছে। হিয়া তার গালে ক্রিম মাখিয়ে দিয়েছিল, সেটা কথা কেউ বিশ্বাস করছে না, এবং তাকে চড় মারছে, বেলা তাকে চড় মারছে। এবং যখন হিয়া বলছে না আমি তো ওকে মাখিয়ে দিয়েছিলাম, সবাই তখন চুপ হয়ে গেছে, আর কোনো কথা নেই। তখন কিন্তু কনি উঠে গিয়ে চড় মারছে হিয়াকে। সে একটা কথাই বলছে যে আমি তোমাদের মতো হতে পারবো না সেটা আমি জানি, কিন্তু একবার যদি জলে পাই, এই যে জায়গাটা কনি, যে ঠিক আছে সব জায়গায় তোমরা ঠিক আছো, কিন্তু আমার যে ক্ষমতা সেইখানে যদি তোমাকে জলে পাই আমি। এরপরে আমরা শেষ যে অধ্যায় 14তম, তাতে দেখব কনি গিয়ে নতুন সুইমিং পুল দেখছে, নতুন পরিবেশ, এবং সেখানে একের পর এক প্রতিযোগিতায় তাকে নামানো হচ্ছে না, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বসিয়ে রাখা হয়েছে। এবং প্রণবেন্দু বারবার নক করছে, মেয়েটাকে আপনারা বসিয়ে রাখছেন, কিন্তু তবুও কিন্তু বসিয়ে রাখা হচ্ছে তাকে। এবং এর আগে আমরা উল্লেখ করে নিই, কনির যে টার্গেট সেটা কিন্তু অমিয়া বা হিয়া নয়, তার টার্গেট সেট করেছে আমাদের খিদ্দা রমা যোশীকে। কারণ কাগজে সে রমা যোশীর একটা টাইম দেখেছে, সে টাইমটা হচ্ছে 70 সেকেন্ড। কনিকে টার্গেট রাখা হয়েছে, সেটাকে বিট করতে হবে। অর্থাৎ একজন গুরুর কাজ তার ছেলেকে স্থানীয় অঞ্চলে শুধু তৈরি করে দেওয়া নয়, আন্তর্জাতিক স্তরে। একজন শিক্ষক হিসেবে আমি যদি কোনো ছাত্রকে তৈরি করাতে চেষ্টা করি, তাহলে আমি চেষ্টা করব যাতে সে সারা বিশ্বের ছাত্রদের সঙ্গে পাল্লা দিতে পারে। শুধুমাত্র তার স্কুলের মধ্যে যে পাল্লা দেবে তা কিন্তু নয়, আমি পাল্লা দেওয়ার কথা বলেছি, আমি কিন্তু কোনো র্যাঙ্কিং ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা বলিনি। পাল্লা দিতে পারে যাতে সে। একইভাবে খিদ্দাই 70 সেকেন্ডটা তাকে রেখেছিল। এখানে কোথাও যেন একটা 70 দশকও উঠে আসে। হয়তো সে 70 দশককেও আমাদের অতিক্রম করে যাওয়া উচিত ছিল নানাভাবে, নানা দিক থেকে, যে দশক খানিকটা হয়তো আশার আলো আমাদের জাগিয়েছিল। যাই হোক, সেটা হয়তো আমার ভাবাবেগ। তো সেখানে রমা যোশী এই নামটা যদি আমরা দেখি, এখানেও একটা ব্যাপার আছে। রমা যোশী নামটার মধ্যে যোশী কথাটা আছে, যোশী একটা টাইটেল, মহারাষ্ট্রের একটা টাইটেল। এখানে লেখকও কিন্তু সচেতন যে কোথায় কোন টাইটেলের লোককে আমরা দেখা পাই। যোশী কথাটা বললে আমাদের জোশ মনে পড়ে যায়, রমা যোশী মেয়েটি কিন্তু জোশ একটা। তো আমার একটু কৌতূহল হলো, ভাবলাম নামটা কি একেবারেই কাল্পনিক, বা কেন ওই যোশী টাইটেলটা উঠে আসলো। এখন লেখক নাম দিতেই পারেন যে কোনো চরিত্রে, কিন্তু আমরা যখন দেখছি তিনি নানারকমভাবে দিচ্ছেন, তো আমি একটু খোঁজাখুঁজি করতে 3টে রেফারেন্স পেলাম। এমনও হতে পারে লেখক হয়তো এই 3টে রেফারেন্সে তাদের নাম অনুসারে নাম দিয়েছেন। একটা রেফারেন্স পেলাম 1965 সালে জিসি যোশী, ইনি ভারতের এভারেস্ট এক্সপিডিশনে অর্জুন পুরস্কার পেয়েছিলেন, অর্জুন টিম অ্যাওয়ার্ড। একটা রেফারেন্স পেলাম, সেটা হচ্ছে একজন গুজরাট লেফট আর্ম স্পিনার ছিল, এখন তার বয়স প্রায় 77 বছরের কাছাকাছি, তার নাম হচ্ছে অশোক যোশী। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় তৃতীয় যে নামটি, তার নাম হচ্ছে প্রভাস যোশী। প্রভাস যোশী 1937 সালে জন্ম, মানে মোটামুটি যদি 30 বছর ধরি তাহলে 65-67 কাছে তিনি কিন্তু জীবিকাগতভাবে খুব সক্রিয়। তিনি কিন্তু জার্নালিস্ট, হিন্দি জার্নালিস্ট, এবং মূলত তিনি বিখ্যাত বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিসিস্ট হিসেবে বিখ্যাত। কিন্তু খুব একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে তিনি কিন্তু, তাকে কিন্তু আর একটা পরিচয় আছে, ক্রিকেট নিয়ে তিনি কিন্তু লিখতেন। হতেও পারে মতি নন্দী নিজে ক্রীড়া সাংবাদিক ছিলেন, হয়তো তার সাথে কখনো অবশ্যই আলাপ হয়েছিল বা নাম জানতেন, হয়তো তিনি অন্যভাবে একটা অনার দিয়েছেন যোশী পদবিটা ব্যবহার করে, এগুলো হয়তো আমার ধারণা। যাই হোক, আমরা শেষে দেখতে পাচ্ছি প্রণবেন্দুর উদ্যোগে শেষ পর্যন্ত আমাদের কনি নামছে, এবং কনি সেখানে সফলতা পাচ্ছে, এবং খিদ্দা শেষ পর্যন্ত এসে উপস্থিত হচ্ছে, এবং খিদ্দাকে বলছে তুমি কোথায় ছিলে? বলছে আমি তো ছিলাম, তোর যন্ত্রণাটার মধ্যেই তো আমি ছিলাম। ওই জলের মধ্যে যে যন্ত্রণা করছিল, এক ফোঁটা বাতাসের জন্য তোর হাহাকার হচ্ছিল, ওর মধ্যেই তো আমি লুকিয়েছিলাম। অর্থাৎ আমাদের জীবন সংগ্রামে গুরু আমাদের সহায়, গুরুর মন্ত্রেই তো আমরা উতরে যাই, গুরুর শিক্ষাতেই। এইখানে আমাদের কাহিনীর পরিসমাপ্তি। এবারে আমরা যদি বিশ্লেষণ করি এখানে বিভিন্ন রকমভাবে, তাহলে দেখব যে কনি কিন্তু শুধু একটা সরল রৈখিক একটা কাহিনী নয়,
যে একটি নিম্ন মধ্যবিত্ত মেয়ের একদিক থেকে জিতে যাওয়া। কেন নয়, তার মধ্যে আমরা অনেক রকম উপাদান পাচ্ছি, সমাজের উপাদান পাচ্ছি, আমরা নিজেদেরও হয়তো খুঁজে পাচ্ছি। আমরা নিজেরা কখনো হয়তো অমিয়া, আমরা নিজেরা কখনো হয়তো হিয়া, আমরা নিজেরা কখনো হয়তো প্রণবেন্দু, আমরা হয়তো কখনো আবার হয়তো অমূল্যবাবু। আবার আমি একটু অন্যভাবে যদি ভাবি, কোনির যে পরিস্থিতি, যদি মধ্য 70 দশক, আমি 70 দশক ধরে নিই, এইটা আমি এবার কিছু সিনেমার কথায় আসবো যেগুলো স্পোর্টসের ওপর তৈরি, এবং সেখানে তারও মূল ঘটনা কিন্তু এই স্ট্রাগল। যেমন আমরা জানি মেরি কম, ভাগ মিগলা বাঘ, চাকদে, MS ধোনি, দঙ্গল, গোল্ড, পানসিং তোমর, সানিয়া। আমরা যদি কিছু স্পোর্টসম্যানের কথা ধরি, তাহলে দেখব তারা কোনির মতনই অবস্থা থেকে কিভাবে উঠে এসছে। যেমন ধনরাজ পিল্লাই অ্যামিউনিশন ফ্যাক্টরিতে তার বাবা কাজ করতেন, এবং সে একটা ভাঙা হকি স্টিক নিয়ে অভ্যেস করতো, জোরতালি দিয়ে আটা ফাটা লাগিয়ে অভ্যেস করতো। এই ধনরাজ পিল্লাই এই পরিস্থিতি, এই জায়গা থেকে উঠে এসে তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, 339টি ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং 170টি গোল করেছেন, এবং এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিয়েছেন। এই পরিস্থিতি জায়গা থেকে কিন্তু উঠে আরেকটি নাম গগন নারাং। তার বাবা প্রপার্টি অর্থাৎ জায়গা বেচে তার প্রথম রাইফেলটি কিনে দিয়েছিলেন, এবং তিনি কমনওয়েলথ গেমসে মেডেল এনেছেন, 8টা সোনা, 1টা সিলভার, 1টা ব্রোঞ্জ, এবং লন্ডন অলিম্পিকেও ব্রোঞ্জ এনেছেন, ইত্যাদি ইত্যাদি। মেরি কম, আমরা জানি তার সম্পর্কে, তার বাবা ছিলেন ভূমিহীন ক্ষেতমজুর, সমাজের একদম যাকে বলে প্রান্তিক শ্রেণী। সেখান থেকে উঠে এসে মেরি কম 5 টাইম ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন, 5 বার, এবং একমাত্র মহিলা বক্সার যিনি একটি 6টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল জিতেছিলেন। আমরা শুভম জাগলানের নাম পাবো। শুভম জাগলান একজন মিল্কম্যানের ছেলে, অর্থাৎ দুধ বিক্রেতার ছেলে, এবং সে একটা ভাঙাচোরা গলফ স্টিক বানিয়ে জোগাড় করে এবং ইউটিউব থেকে গলফ খেলা শিখে তাকে এখন বলা হয় ইন্ডিয়াস গলফিং প্রডিজি, মানে গলফের প্রতিভা বলা হয়। সে গলফ খেলা প্রাথমিকভাবে শিখেছে কথা ইউটিউব থেকে। দেখো, সে কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করছে, এবং সে তো অবশ্যই চ্যাম্পিয়নশিপ ইত্যাদি তার তো আছেই, তোমরা পেয়ে যাবে এগুলো। সাইনা নেহওয়ালের কথা আমরা জানি, তার বাবা লোন নিয়েছিলেন বিভিন্ন তার খেলাধুলোর ব্যাট ইত্যাদি কিনতে। আমরা সিনেমা যদি দেখো তোমরা, সেখানেও দেখবে ঘটনাটি আছে। বিজেন্দর সিং বাস ড্রাইভারের একজন ছেলে ছিলেন, তিনি প্রথম ভারতীয় বক্সার যিনি অলিম্পিক মেডেল একটি পেয়েছিলেন। তো আমরা এই যে উদাহরণগুলো পাচ্ছি, এগুলো আমাদের মধ্যে আশা জাগায় যে কোনি কিন্তু একা নয়, এরকমভাবে উত্থান কিন্তু সম্ভব, কিন্তু বিপরীতে উদাহরণও কিন্তু আছে। যেমন ধরা যাক, একটা উদাহরণ আমি দিই, আমি 2013 সালের একটা খবর বলছি। শান্তি দেবী বলে একজন ভদ্রমহিলা, তিনি বিহারকে রিপ্রেজেন্টেশন করেছেন কবাডিতে, 30তম, 31তম, 32তম জাতীয় কবাডি চ্যাম্পিয়নশিপে, এবং তিনি পদকে এনেছেন। এই শান্তি দেবী, ইনি কিন্তু এখন বেঁচে থাকার জন্য ফুচকা বিক্রেতা। আমরা ভাবতে পারি, আমি 2013 সালের কথা বলছি, ফুচকা বিক্রেতা, এবং তিনি খুব তিক্তভাবে সাংবাদিককে বলছেন, আমি একদম ইংরেজিতে পড়ছি যে রিপোর্টটা আছে। She said she had kept aside her medals as did not want her children to take up the game. তারপর কোট করা হচ্ছে, I have never encouraged them as I don't want them to face the same frustration. এটা কিন্তু একটা বাস্তব। আমরা কোনি দেখছি, আমরা কোনিকে একটা জিতে যাওয়ার কাহিনী বলছি, কিন্তু কোনির পরের পর্বও তো রচিত হতে পারে। কোনিরও তো এই অবস্থা হতে পারে, যেখানে ইনি তিক্তভাবে বলছেন, আমি আমার মেডেল তো সরিয়ে রেখেইছি, আমি চাই না আমার ছেলেমেয়েরা এই স্পোর্টসে যাক, কারণ তাদের এই ফ্রাস্ট্রেশনটা পেতে হতে পারে। এটা বাস্তব।
আমি আর একটা উদাহরণ দিচ্ছি। সীতা সাহু, সীতা সাহুকে ইনি অ্যাথলেটিক্স, যাতা অ্যাথলেটিক্স কিন্তু নন। সীতা সাহু, আমি একটু ভুল বলেছিলাম, শান্তি দেবী হচ্ছেন সবজি বিক্রেতা, তিনি সবজি বিক্রি করেন রাস্তায়। এই সীতা সাহু এখন ফুচকা বিক্রি করেন, সীতা সাহু ফুচকা বিক্রি করেন, কিন্তু তিনি কীরকম অ্যাথলেটিক্স শুনলে আমাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে। তিনি দুবার ব্রোঞ্জ মেডেল জিতেছেন। কোথায়? এথেন্সে স্পেশাল অলিম্পিক্সে 2011 সালে, এথেন্সে ইন্টারন্যাশনাল অলিম্পিক। তিনি আরও অনেক আন্তর্জাতিক স্তরে পদক এনেছেন। 2000 মিটার রিলেতে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন এথেন্সে, আর 1600 মিটার রেসে পেয়েছিলেন আর একটা। এবং এই যে সীতা সাহু, তার মা বলছেন যে আমি মনেই করতে পারছি না, এখন বর্তমানে বলছেন, সেই সময় দাঁড়িয়ে যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে পরে, যে আমি শেষ কবে আমার ছেলে মেয়েদের একটু ফল খাওয়াতে পেরেছি, একটু দুধ খাওয়াতে পেরেছি। এবং তিনি বলছেন যে আমি এটাও মনে করতে পারছি না যে শেষ কবে আমরা একটা সম্পূর্ণ খাবার খেতে পেরেছি, সারাদিনের যে সম্পূর্ণ খাবার। এটা তার বাস্তব পরিস্থিতি। সালটা হচ্ছে 2013। তো 2011 সালে যে অলিম্পিকে পদক জিতলো, আজকে সে কিন্তু ফুচকা বিক্রি করছে রাস্তায় নেবে। তো এটা হচ্ছে ডার্ক সাইড, এটাও কিন্তু বাস্তব, আমি খুব পুরোনো গল্প বলছি না। তাহলে কনির যে উপন্যাস, সে উপন্যাস কিন্তু শেষ হয়নি। কনিকে যেটা আমরা একটা জেতার কাহিনী সে ভাবছি, তার সংগ্রাম কিন্তু শেষ হয়নি। আর এইখানেই কিন্তু এই কাহিনীটি, এই উপন্যাসটি আমাদের কাছে একটা অন্য অর্থ নিয়ে আসে। এই উপন্যাসটি কিন্তু আমাদের এই লড়াইটা করতে শেখায়, অনেক কিছু কৌশল কিন্তু আমাদের উপন্যাসটা শিখিয়ে দেয়, যে এই জীবন যুদ্ধে আমরা কিভাবে জিততে পারি। সুতরাং আমরা একটা আলোচনা করলাম, এবং আশা করি তোমরা বুঝতে পারছো আলোচনা থেকে, আমরা ধরে নিচ্ছি লেখক সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, কিন্তু আলোচনা থেকে যে ব্যাপারটা উঠে আসলো সেটা আমরা দেখতে পেলাম, যে লেখাটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল, এবং সময় খুব নিখুঁতভাবে উঠে এসেছে। লেখাটি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। সুতরাং লেখাটি ভালো লেখা, এবং অবশ্যই যিনি লেখক লেখাটি লিখেছেন, আমরা যদি আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার করি, তিনি অবশ্যই ভালো লেখক, এবং অনস্বীকার্য ভালো বলেই এটা তোমাদের পাঠ্য তালিকায় এসেছে। এখানে আমরা একটা ছোট্ট জিনিস আলোচনা করি। আমি যে উপন্যাস লেখার কথা বলছিলাম, আমি খুব সংক্ষেপে একটু বলি আমরা কি শিখলাম, উপন্যাস কিভাবে লিখতে হয়। উপন্যাসকে আমরা কতগুলো অধ্যায়ে ভাগ করতে পারি। সাধারণত এই অধ্যায়গুলোর পরিসরটা থাকে প্রায় 1, যদিও এর প্রচুর ব্যতিক্রম আছে। মানে আমি যদি 1000 শব্দে একটা অধ্যায় করি বা 2000 শব্দে, তাহলে সব অধ্যায়ে 1000-2000 শব্দ থাকবে। আমরা এটা দেখলাম যে উপন্যাস বা কোনো কাহিনীতে অযথা কোনো কিছু আসবে না। যে চরিত্রগুলোকে আমরা আনবো তাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগের সূত্র থাকবে। এটা কিন্তু উপন্যাসের একটা মূল একটা বৈশিষ্ট্য। এটা একটু সংক্ষেপে বলি, বাকিটা তোমরা বুঝে গেছে যে উপন্যাসের মধ্যে ছবি আমাদের ফুটিয়ে তুলতে হবে, চরিত্রগুলোকে আমাদের বাস্তব করতে হবে, আমার ভাষার ওপর দক্ষতা একটু থাকতে হবে, উপমাগুলো সুন্দর করে দিতে হবে, এবং অবশ্যই আমাদের জীবনের গান শোনাতে হবে, এবং লেখাটিকে আমরা চেষ্টা করব একটু মাল্টি ডাইমেনশনাল করতে। এবার বাকি কৌশলটায় আসি। এই কৌশলটা বোঝানোর জন্য আমি কোনো একটা জার্নি বা যাত্রা ধরে নেব। আমি একটু সিনেমা দিয়ে উদাহরণ দিই। অনেক ক্লাসিক সিনেমা আছে, কিন্তু সেগুলো তোমরা দেখেছো কিনা তো আমি জানি না। আমি একটা সহজ সিনেমা ধরি, একটা কোথাও যাওয়ার সিনেমা। ধরো জিন্দেগি না মিলেগি দুবারা, জিন্দেগি না মিলেগা দুবারা, এই যে সিনেমাটা, হিন্দি সিনেমা, তোমাদের মধ্যে অনেকে হয়তো দেখেছো, অনেকে যারা দেখোনি তারা দেখে নিতে পারো। খুব মহান সিনেমা নয়, কিন্তু ভালো সিনেমা। তো এই সিনেমাটাতে আমরা কি দেখি, একটা জার্নি। 3 জন বন্ধু, তাদের একটা শর্ত ছিল যে তারা পৃথিবী ঘুরবে, এবং তিনজনের যে স্পোর্টস তার পছন্দ, সবাই বিনা প্রশ্নে সেটা করবে। আমরা উপন্যাসকেও একটা রাস্তা দেখতে পারি, একটা জার্নি। এই রাস্তায় চরিত্ররা হাঁটতে শুরু করেছে। কোনো চরিত্র প্রথম অধ্যায়ে এসেছে, কেউ দ্বিতীয় অধ্যায়, কেউ তৃতীয় অধ্যায়। কোনো চরিত্র প্রথম অধ্যায়ে এসেছে, সে আবার তার সাথে আমরা দেখা পেয়েছি তৃতীয় অধ্যায়। জিন্দেগি না মিলেগা দুবারাতেও আমরা এটা দেখি, একটি চরিত্র আসে, সে আবার পরে কিন্তু সেই গল্পে চলে আসে, এবং এই সমস্ত চরিত্রগুলো দিয়েই বুনতে বুনতে কিন্তু সেই সিনেমাটি এগোয়। উপন্যাসও ঠিক তাই। উপন্যাসের মূল হচ্ছে যে রাস্তাটা, আমাদের খালি খেয়াল রাখতে হবে যে কোন চরিত্রকে আমি কখন আনছি, এবং তাদের আমি কিভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। তাহলে আমার উপন্যাসটা একটা নিটলতার দিকে যাবে, একটা সার্থকতার দিকে যাবে। আমি আশা করব তোমরা আজকে যারা শুনলে তারা অবশ্যই চেষ্টা করবে। তোমার জীবনের কাহিনী তোমাকে লিখে যেতে হবে। শুধু তোমার জীবনের কাহিনী কেন, আমাদের আশেপাশে এরকম অনেক কণি আছে
তাদের কথা কে লিখবে? তাদের কথা কে লিখবে? তাদের কথা তোমরা কেন লিখবে না? সুতরাং আজকে আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আমার যা উদ্দেশ্য ছিল যে একটা কোনো টেক্সট ধরে লেখক সম্পর্কে বিন্দুমাত্র কিছু না জেনে আমরা কিভাবে সে টেক্সটটাকে দেখতে পারি, বিচার করতে পারি, সেইটা যদি তোমাদের ভালো লাগে আমাকে জানিও। আর আমি অবশ্যই আশা করছি তোমরা যারা শুনছো এরা ভবিষ্যতে উপযুক্ত শিষ্য তো হবেই, উপযুক্ত গুরুও হবে, এবং এক নতুন ভারতবর্ষ তোমাদের হাত ধরেই কিন্তু গড়ে উঠবে। সবাইকে আমার নমস্কার। আর আমি যারা অধ্যাপক, যারা এই বিষয়ের যারা অধিকারী, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আমার আলোচনাতে আমি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো লিটারেচারের টার্ম ব্যবহার করিনি। আসলে আমার উদ্দেশ্য ছিল যে একটা উপন্যাস বা লেখা হচ্ছে একটা বাইক, তো আগে তো আমরা শিখে যাই বাইকের কোনটা চাবি ঘোড়ায় স্টার্ট হয়, অ্যাক্সিলারেটর হয়। তো আমি যদি এখন বাইকটাকে দাঁড় করিয়ে তাকে বাইকের টার্মিনোলজি শেখাতে যাই, দেখ এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে অমুক, এইটা ইঞ্জিন এভাবে কাজ করে, এই হয়, তাহলে সে বাইক ছেড়ে পালাবে, বলে আমার চেপে কাজ নেই। তো আমি চাইছি বাইকটাও একটু চালাক। এবার বাইক চালাতে চালাতে সমস্যা হবে, তখন সে জেনে যাবে স্পার্কিং প্লাগটা পরিষ্কার করতে হয়, সে জেনে যাবে জল ঢুকে গেলে কীভাবে জলটা বার করতে হয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাইকটাও চালাক, বাইক চালানোর মজাটাও নিক, তার সাথে সাথে চালাতে চালাতেই একটু শিখে যাক। সেই জন্য আমি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে সে অর্থে কোনো ভারী কোনো টার্ম ব্যবহার করিনি। তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করেছি যাতে, যেটা আমি প্রথমেই বলেছি, যে আমি মনে করি যে আমাদের পাঠ্য তালিকায় কবিতা দেওয়া হয় যাতে আমরা কবিতা লিখি, গল্প দেওয়া হয় যাতে আমরা গল্প লিখি, এবং উপন্যাস দেওয়া হয় যাতে আমরা উপন্যাস লিখি। সবাইকে আমার ধন্যবাদ এবং অহর্নিশকে অভিনন্দন মতি নন্দীকে নিয়ে আমাকে এতটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।